আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সাউন্ড ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট করবেন। আমরা এই লাইভের মাধ্যমে আজ আলোচনা করব ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে। ফৌজদারি কার্যবিধি আপনি যদি বস হতে চান, আমি একটা পোস্ট করেছিলাম যে ফৌজদারি কার্যবিধির বস হতে চাইলে আজকের ক্লাসে যোগাযোগ করতে পারেন বা আজকের ক্লাসটি দেখতে পারেন। এখন দেখেন, ফৌজদারি কার্যবিধির বস হতে হলে আপনাকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। যেমন ধরেন, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, গঠন, ফৌজদারি মামলার বিভিন্ন ধাপ, ফৌজদারি কার্যবিধির তফসিল, ফৌজদারি আদালতের ক্ষমতা। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল বিষয় নিয়ে আজ আলোচনা করা হবে। ফৌজদারি আদালতের গঠন, ফৌজদারি মামলার যে বিভিন্ন ধাপ, ফৌজদারি কার্যবিধির যে তফসিল আছে সেই তফসিল সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে এবং ফৌজদারি আদালতের যে ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে আপনাকে জানতে হবে। সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ,
এই 4টি বিষয় যদি আপনার মাথায় থাকে, আমি মনে করব আপনি ফৌজদারি কার্যবিধির বস। আপনি ফৌজদারি কার্যবিধির বস, অর্থাৎ এই 4টি বিষয় আপনার মাথায় থাকলে আপনি কি করবেন? ফৌজদারি কার্যবিধির 50% আপনার আয়ত্তে এসে যাবে। ফৌজদারি কার্যবিধির কত পার্সেন্ট? 50%। আজকের ক্লাস থেকে আপনি ফৌজদারি কার্যবিধির 50% আপনার আয়ত্তে নিয়ে নিতে পারেন যদি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন। ক্লাস শুরু করার পূর্বে একটি কথাই বলবো, 75 জন যুক্ত আছেন আমাদের ফেসবুক লাইভে। এই 75টা শেয়ার দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, কারণ আপনাদের শেয়ার, কমেন্টস এগুলোই কিন্তু আমাকে বারবার পাবলিক ক্লাস নেওয়ার জন্য অনুপ্রাণিত করে। তাই এখানে আমি মনে করব আপনারা 80 জন যুক্ত আছেন, 80টা শেয়ার করে দিলে আমার এই লাইভটা অনেক শেয়ার হয়ে যাবে। ইতিমধ্যে 25টা শেয়ার আমি দিয়েছি। এখন যারা শেয়ার দিবেন ডান লিখবেন, দেখি কয়টা শেয়ার হয়। তো আমি সকালেও ক্লাস নিয়েছি, গতকাল ক্লাস নিয়েছি। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আমি পাবলিক ক্লাস নেব, এবং আগামীকাল থেকে কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধির নতুন গ্রুপে, নতুন ওয়েতে, নতুন পদ্ধতিতে অ্যামেন্ডমেন্ট সহ, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির এখানে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। ফৌজদারি কার্যবিধির যে সংশোধনী, এই সংশোধনী সহ ধারাভিত্তিক আলোচনা আমাদের আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু হবে। পাশাপাশি আপনারা সবাই জানেন, যে সকল শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে নিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি 10টি এমসিকিউ মডেল টেস্টের। যে সকল শিক্ষার্থী আমাদের সেই মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। যোগাযোগ করতে হবে আমার সাথে, ওকে? তো আজকের যে আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন, শেয়ার করেছি স্যার মায়ার বাঁধন, অসংখ্য ধন্যবাদ। ফারুক হোসেন লয়ার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে সকল শিক্ষার্থী শেয়ার দিয়েছেন, ঝুলি খান যুক্ত আছেন, অনেক শিক্ষার্থী যুক্ত আছেন। হ্যাঁ, আমি চাচ্ছি বেশি বেশি শেয়ার, আজকে যেন সর্বোচ্চ শেয়ার হয়, কারণ আজকের ক্লাসের মাধ্যমেই আপনি একদম ফৌজদারি কার্যবিধির বস বনে যাবেন, বস হয়ে যাবেন। তাহলে এই যে ফৌজদারি কার্যবিধির যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ফৌজদারি আদালতের গঠন প্রণালী, ফৌজদারি মামলার বিভিন্ন ধাপ, ফৌজদারি কার্যবিধির যে তফসিল, ফৌজদারি আদালতের ক্ষমতা ইত্যাদি বিষয় নিয়ে আমরা এই লাইভের মাধ্যমে আলোচনা করব। ওকে, অনেক শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীগণ লাইভে যুক্ত আছেন, অনেকেই শেয়ার দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি যারা যুক্ত আছেন। আশা করি শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগের সাথে যদি দেখেন, ইনশাল্লাহ আমি বলবো আপনি ফৌজদারি কার্যবিধির বস হয়ে যাবেন। তবে এক ক্লাসে তো আর বস হওয়া যায় না। আমি এই ফৌজদারি কার্যবিধি থেকে প্রায় 60টি ক্লাস নেব। এই 60টি ক্লাস আপনারা যারা করবেন, ইনশাল্লাহ আমি বলবো ফৌজদারি কার্যবিধির বস হয়ে যাবেন, এবং এখান থেকে আপনার মিনিমাম 15, 16, 17টা প্রশ্ন কমন পাওয়া আপনার জন্য ইজি। ভাইবার আগে ক্লাসগুলোতে অ্যাড করেন। হ্যাঁ, সর্দার ইমরান হোসেন সাহেব, আজকের ক্লাসটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ক্লাস থেকেই কিন্তু আপনি ফৌজদারি কার্যবিধির যে বেসিকটা অলরেডি আপনি লিখিত পাস করছেন, মানে হচ্ছে আপনি আইনজীবী ভাইয়া, কংগ্রাচুলেশনস আবারও আপনাকে। আপনি আজকের ক্লাসটা মনোযোগের সাথে দেখেন, ফৌজদারি কার্যবিধি থেকে আপনি প্রশ্ন করলে উত্তর করতে পারবেন। ওকে, যাই হোক, আমরা 100+ শিক্ষার্থী নিয়ে যুক্ত হয়েছি আমাদের সেই দুরন্ত ল একাডেমি। সবাই দোয়া করবেন এই দুরন্ত ল একাডেমি যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। কত দূর? অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় শিক্ষার্থীদের নিয়ে, ইনশাল্লাহ। আমি ফৌজদারি আইনে দুর্বল, আপনি হয়ে যাবেন বস। সাব্বির হোসেন, আপনি ফৌজদারি কার্যবিধির বস হয়ে যাবেন ইনশাল্লাহ। মনোযোগের সাথে ক্লাস দেখতে হবে।
তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ, আল্লাহর নাম ধরে শুরু করি। সর্বপ্রথম আমরা শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, কেননা আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন বিধায় আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। যে সকল শিক্ষার্থী যুক্ত আছেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি দুরন্ত ল একাডেমির এই পাবলিক ক্লাসে। আজকের আলোচনা আপনারা দেখতেই পাচ্ছেন, ফৌজদারি আদালতের গঠন প্রণালী, ফৌজদারি মামলার বিভিন্ন ধাপ, ফৌজদারি কার্যবিধির তফসিল, ফৌজদারি আদালতের ক্ষমতা। সো অনেক দূর ইনশাআল্লাহ। দেখেন, ফৌজদারি কার্যবিধি কিন্তু এটা হচ্ছে আপনার পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। এখানে আমরা পেনাল কোড পড়েছি, তাই না? ইতিমধ্যে আমরা পেনাল কোড শেষ করেছি। সব ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা ইতিমধ্যেই কি শেষ করলাম? পেনাল কোড। এই যে পেনাল কোড, এই পেনাল কোড কি ধরনের আইন? এটা কি সাবস্টেন্টিভ ল নাকি প্রসিডিউরাল ল? একটু কমেন্ট করবেন। স্যার ক্লাস যুক্ত হতে পারছি ইনশাআল্লাহ। নজরুল ইসলাম যুক্ত আছেন আমাদের সাথে। উষা শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সকল শিক্ষার্থী আজকের এই ক্লাসে যুক্ত আছেন। ওকে, পেনাল কোড কি ধরনের আইন সবাই কমেন্ট করবেন। মায়ার বাঁধন, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। ফৌজদারি কার্যবিধি আমরা জানি পদ্ধতিগত আইন, আপনারা একটু কমেন্ট করবেন। এই যে পেনাল কোড, এটা কি ধরনের আইন? হ্যালো, জি হ্যাঁ, কে বলছেন? ও আচ্ছা, আমি তো ভাইয়া লাইভ ক্লাসে আছি। আমি তো একটু লাইভে আছি, হ্যাঁ ক্লাসে আছি। ঠিক আছে, ওকে ওকে। সাবস্টেন্টিভ ল, ওকে। পেনাল কোড, দেখেন এই পেনাল কোডে কিন্তু কোনো অপরাধের সংজ্ঞা, শাস্তি সম্পর্কে বর্ণনা করা আছে। এই যে পেনাল কোড, ভবিষ্যৎ আইনজীবীগণ, এই কথাটা অনেক নাইস লাগে। হ্যাঁ, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, ইনশাল্লাহ আপনারা সবাই ইনশাল্লাহ ভবিষ্যৎ আইনজীবী হয়ে যাবেন, কারণ আপনার যে লক্ষ্য সেটা ইনশাল্লাহ পূরণ হবেই যদি আল্লাহর উপর ভরসা রাখেন। এই যে পেনাল কোড আমরা গতকাল শেষ করেছি পেনাল কোড। এই পেনাল কোড হচ্ছে সাবস্টেন্টিভ ল বা মূল আইন। এখানে আপনাকে মনে রাখতে হবে, এই আইনে কিন্তু কোথাও একটা অপরাধের বিচার প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে এই বিষয়টা বলার নেই। পেনাল কোডে কি আছে? একটা শাস্তির সংজ্ঞা, ওই শাস্তির মানে একটা অপরাধের শাস্তি কত দূর হবে। যেমন ধরেন খুনের অপরাধের শাস্তি আমরা জানি মৃত্যুদণ্ড। এই যে মৃত্যুদণ্ড, এটা কিভাবে কার্যকর হবে, কোন ওয়েতে কার্যকর হবে। একটা ফৌজদারি মামলা কিভাবে আদালতে দায়ের হবে, ফৌজদারি মামলাটা কিভাবে সাক্ষ্য গ্রহণ হবে, কিভাবে আপিল করবেন, কিভাবে রিভিশন করবেন, কিভাবে আদালতে আপনি আসামির জামিন প্রার্থনা করবেন, ইত্যাদি বিষয় এইগুলো কিন্তু বলা আছে কোথায়? ফৌজদারি কার্যবিধিতে। ফৌজদারি কার্যবিধি আজকের আলোচনার বিষয়ে। তাহলে এই যে পেনাল কোড, এই পেনাল কোডের সকল প্রকার বিচার প্রক্রিয়া কিন্তু আমরা দেখি ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে হয়ে থাকে। কোথায় হয়ে থাকে? ফৌজদারি কার্যবিধি 1898 এর বিধান অনুসারেই হয়ে থাকে। অর্থাৎ এই যে পেনাল কোডের ধরেন আপনার 302 ধারার যে শাস্তি আমরা জানি, খুনের শাস্তি আমরা জানি কোথায়? বহুল প্রচলিত একটা, এই যে আমরা সিনেমাতে দেখতাম যে আসামি আব্দুর রহিমকে পেনাল কোডের 302 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। এই রকমের যে ডায়লগগুলো আমরা শুনতাম। সো এই রকমের যে বিষয়গুলো এখন দেখেন, পেনাল কোডে যে কোনো অপরাধের সংজ্ঞা আছে, একটা শাস্তির কথা বর্ণনা করা আছে, কোন অপরাধ আপনি করলে কতটুকু শাস্তি আপনার হতে পারে। বাট পেনাল কোডে কিন্তু কোথাও ওই শাস্তিটা কিভাবে কার্যকর হবে, কিভাবে বিচার হবে, মামলা কিভাবে দায়ের করবেন, কিভাবে জামিন চাইতে হবে, এই বিষয়গুলো আপনার বলা নাই। সো এগুলো বলা আছে কোথায়? ফৌজদারি কার্যবিধিতে। এই যে ফৌজদারি কার্যবিধি মানে হচ্ছে পদ্ধতিগত আইন, মানে একটা মামলা কিভাবে শুরু হবে, কিভাবে চূড়ান্ত নিষ্পত্তি হবে। কি বললাম? আমার সাথে সাথে বলেন, কমেন্ট করেন। ফৌজদারি কার্যবিধির মূল কথাটা হচ্ছে একটা ফৌজদারি মামলা কিভাবে শুরু হবে, কিভাবে চূড়ান্ত নিষ্পত্তি হবে, এই প্রক্রিয়াগুলো, যে পদ্ধতিগুলো
এই আইনটাই হচ্ছে আমাদের এই ফৌজদারি কার্যবিধি। ওকে, নেট কি একটু প্রবলেম নাকি একটু কমেন্ট করেন তো, নেট কি একটু স্লো? যাই হোক, একটু অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথাটি আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, আলহামদুলিল্লাহ। সাব্বির হোসেন, ওকে, তাহলে আমরা প্রথমে আলোচনা করব। দেখেন, প্রথমে আলোচনা করব আমাদের এই ফৌজদারি কার্যবিধিতে ফৌজদারি মামলাগুলো কে পরিচালনা করে, অর্থাৎ ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। আমরা ফৌজদারি আদালতটা আমাদেরকে আগে গঠন করতে হবে, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। আমরা প্রথমেই দেখি ফৌজদারি আদালতের গঠন। ফৌজদারি দেখেন, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। আজকের এই ক্লাসটা মনোযোগ দেন, হ্যাঁ, মনোযোগ দিলে আপনি অনেক কিছু জানতে পারবেন। ফৌজদারি কার্যবিধি, আমি একটা কথাই বললাম, আজকের এই ক্লাসটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাস। অনেকগুলো বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমি মনে করি ফৌজদারি কার্যবিধির অর্ধেক বিষয় আপনি নলেজে নিয়ে নিতে পারবেন। ওকে, নেটওয়ার্ক ইজ ওকে, নেটওয়ার্ক ওকে আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, আমাদের এখানে এই বিষয়টা জানতে হলে যেতে হবে কোথায়? 6 ধারা, ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্ট। ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ কত ধারায় আছে কমেন্ট করবেন। স্যার, আপনার টেকনিক ভালো লাগে, মানলে পাস ইনশাল্লাহ। আপনার টেকনিক ভালোভাবে মানলে পাস ইনশাল্লাহ। তাহলে ফৌজদারি আদালতের যে শ্রেণী বিভাগ, এটা কোথায় বলা হয়েছে? আমরা 6 ধারা দেখব। ফৌজদারি কার্যবিধির ধারা 6। এই 6 ধারাতে আপনাকে চলে যেতে হবে। দেখেন, হ্যাঁ, ওকে, এই 6 ধারাতে দেখেন, আমরা পাশাপাশি দেখেন ফৌজদারি কার্যবিধির 6 ধারাতে আমরা যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ দেখব, পাশাপাশি আপনাদেরকে যেতে হবে সংবিধানের 94 আর্টিকেলে। কোথায়? সংবিধানের 94 আর্টিকেলে। দেখেন, সংবিধানের 94 আর্টিকেলে যে বিষয়টা বলা হচ্ছে যে বাংলাদেশে সর্বোচ্চ একটা আদালত থাকবে। বাংলাদেশে সর্বোচ্চ একটা আদালত থাকবে। এই আদালতটা কি? সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট কোথায় বলা হয়েছে? সংবিধানের 94 আর্টিকেলে এই বিষয়টা বলা হয়েছে যে বাংলাদেশে সর্বোচ্চ একটা আদালত থাকবে। এই আদালতটা হচ্ছে সুপ্রিম কোর্ট। এবং এই সুপ্রিম কোর্টের কয়টা বিভাগ থাকবে? 2টা বিভাগ। আমরা কি? হাইকোর্ট ডিভিশন অ্যান্ড আপিলেট ডিভিশন। হাইকোর্ট ডিভিশন এবং আপিলেট ডিভিশন। এই যে সুপ্রিম কোর্ট, এটা ব্যতীত বাংলাদেশে আরো 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে। কয় ধরনের? 6-এর 1 ধারাতে আমরা চলে যাচ্ছি। 6-এর 1 ধারাতে বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে। তাহলে ফৌজদারি আদালত কয় প্রকার? যদি প্রশ্ন হয় কমেন্ট করে ফেলবেন। যে বাংলাদেশে দেখেন, আমি প্রথমে যে বিষয়টা শুরু করলাম যে সংবিধানের 94 আর্টিকেল অনুসারে সুপ্রিম কোর্ট নামে একটা সর্বোচ্চ আদালত বাংলাদেশে থাকবে। এবং এই সুপ্রিম কোর্টের 2টা বিভাগ থাকবে। একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, আর একটা হচ্ছে আপিলেট ডিভিশন। হাইকোর্ট ডিভিশন অ্যান্ড আপিলেট ডিভিশন। এই সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে আরো 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। এই যে 2 শ্রেণীর ফৌজদারি আদালত, এই 2 শ্রেণীর ফৌজদারি আদালত কি কি? চলুন আমরা দেখে নিই। একটা হচ্ছে দায়রা আদালত, আরেকটা কি কমেন্ট করবেন। ম্যাজিস্ট্রেট আদালত। ভেরি গুড, ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে দেখেন, আমরা সুপ্রিম কোর্ট ব্যতীত 2 শ্রেণীর ফৌজদারি আদালত পেয়ে গেলাম। কয় শ্রেণীর ফৌজদারি আদালত পেয়ে গেলাম? এগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে ভাই। তাই যে সকল শিক্ষার্থী, অনেক বিগ শিক্ষার্থী যুক্ত আছেন ইনশাআল্লাহ, যে সকল শিক্ষার্থী শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা শেয়ার দেননি
একটা করে শেয়ার বিভিন্ন গ্রুপে দিয়ে দিবেন যেন সকল শিক্ষার্থী যুক্ত হতে পারে। আপনার প্রিয় ভবিষ্যৎ যারা আইনজীবী আছেন তাদেরকে মেনশন করতে পারেন আজকের ক্লাসটি দেখার জন্যে। তো দায়রা আদালত আমরা দেখলাম, ম্যাজিস্ট্রেট আদালত। আবার দেখেন এই যে ম্যাজিস্ট্রেট আদালত, ম্যাজিস্ট্রেট আদালতকে আবার দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। কয় শ্রেণীতে? দুই শ্রেণীতে। আমরা একটু ঘুরিয়ে দিই, এটা ঘুরিয়ে দিই। দুই শ্রেণীর ফৌজদারি আদালত, একটা হচ্ছে দায়রা আদালত। দায়রাটা এইভাবে লিখি, দায়রা আদালত। আরেকটা কি? ম্যাজিস্ট্রেট আদালত। এই পাশে লিখলাম, সুবিধা হবে লিখতে। এই যে ম্যাজিস্ট্রেট আদালত, এই ম্যাজিস্ট্রেট আদালতকে আবারও দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। দুই শ্রেণীতে এই ম্যাজিস্ট্রেট আদালতকে আবারও দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট। আরেকটা কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী। তাহলে দেখেন কয়টা পেয়ে গেলাম আমরা। ফৌজদারি আদালত দুই প্রকার, ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত। আবার এই যে ম্যাজিস্ট্রেট আদালত আবারও দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকারের মধ্যে আমরা পেয়ে গেলাম বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওকে, আমরা বিচারিক ম্যাজিস্ট্রেট আবার কয় প্রকার জানেন? চার প্রকার। বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার? কমেন্ট করবেন। চার প্রকার। কি কি? এক নাম্বার আমরা দেখব। হ্যাঁ, বিচারিক ম্যাজিস্ট্রেট এইভাবে লিখি তাহলে হবে। চার প্রকার বিচারিক ম্যাজিস্ট্রেট আছে। কয় প্রকার? চার প্রকার। সি, আমি সংক্ষেপে লিখি, হ্যাঁ, CMM অথবা CJM। CMM মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এবং এটা চিফ মেট্রোপলিটন বলতে বোঝাচ্ছে এখানে মেট্রোপলিটন এলাকার ভেতরে যে সকল ম্যাজিস্ট্রেট থাকেন, মেট্রোপলিটন এলাকার ভেতরে যিনি থাকবেন তিনি হচ্ছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আবার মেট্রোপলিটন এরিয়ার বাহিরে, মেট্রোপলিটন এরিয়ার বাহিরে যদি হয় সেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওকে, আবার দেখেন মেট্রোপলিটন এলাকা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর বাহিরে হলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ওকে, তারপরে আমরা দেখি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা যদি এটা এইভাবে না লিখে আরেকটু গুছিয়ে লিখি, আরেকটু সুন্দর করে লিখি, এইটা বোঝার জন্য আপনাদেরকে আরেকটু সুন্দর করে লিখি যে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মূলত চার প্রকার। যদি মেট্রোপলিটন এলাকায় হয়, মেট্রোপলিটন এলাকা, পলিটন এলাকায় হলে, এলাকায় যদি হয় তাহলে CMM মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং তার সাথে সহযোগী আরও অনেক, হ্যাঁ, ACMM মানে অতিরিক্ত মেট্রোপলিটন, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন তাকে সহযোগিতা করার জন্য থাকতে পারেন। তারপরে হচ্ছে CMM অর্থাৎ CMM না, শুধু MM, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এলাকার বাহিরে যদি হয়, বাইরে, তাহলে CJM, তাকে হেল্প করার জন্য অনেক ACJM থাকে। হ্যাঁ, আবার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। ওকে, দেখেন আপনারা একটা বিষয় খেয়াল করবেন, এই যে মেট্রোপলিটন এলাকা, মেট্রোপলিটন এলাকার ভেতরে কিন্তু শুধুমাত্র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকে, কিন্তু এখানে সেকেন্ড বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, সেকেন্ড বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব নেই। কথাটা কি বোঝানো গেছে? এখানে কিন্তু সেকেন্ড বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের কোনো অস্তিত্ব নেই। ওকে, তাহলে আমরা দেখেন কোথা থেকে আসলাম, কোথা থেকে আসলাম? আমরা আসলাম সুপ্রিম কোর্ট ব্যতীত দুই শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। প্রথম হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত। আবার ম্যাজিস্ট্রেট আদালত দুই প্রকার।
বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট আবারও 4 প্রকার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ঠিক আছে, তাহলে কি বুঝতে পেরেছেন? স্যার আমাদের পক্ষে কি সম্ভব জানি না, আজকে নিয়ে 3 দিনে আপনার ক্লাস ভালোই লাগে। তাহলে আমরা এখানে 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেখলাম, 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিজেএম 1 নাম্বার, এসিজেএম, তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে ফার্স্ট ক্লাস, যেটা মেট্রোপলিটন এলাকায় হলে এমএম। ঠিক আছে, এটা মেট্রোপলিটন এলাকায় হলে সিএমএম, ভালো করে লিখে ফেলেন। তারপরে হচ্ছে থার্ড ক্লাস, সরি সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ওকে, তাহলে 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমরা এখানে দেখতে পেলাম। এখন আমরা যদি চলে যাই নির্বাহী ম্যাজিস্ট্রেট, দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কয় প্রকার, এটা কেউ বলতে পারবেন? স্যার আমার পক্ষে কি সম্ভব জানি না, আজকে 3 দিন আপনার ক্লাসে ভালোই লাগে। এমডি রুবেল রানা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুবেল রানাকে। এখন দেখেন এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কেউ বলতে পারবেন এটা কত প্রকার? নির্বাহী ম্যাজিস্ট্রেট কত প্রকার বলতে পারবেন কেউ? দেখি কে পারেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কত প্রকার? নির্বাহী ম্যাজিস্ট্রেটও 3 প্রকার, নির্বাহী ম্যাজিস্ট্রেটও 3 প্রকার। হ্যাঁ, 3 প্রকার। কি কি? জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওকে, তারপরে যদি আমরা যাই, হ্যাঁ 3 প্রকার, ভেরি গুড। দায়রা আদালত, দায়রা আদালত কত প্রকার? দায়রা আদালত কত প্রকার একটু কমেন্ট করবেন। দায়রা আদালত কত প্রকার? দায়রা আদালত কয় প্রকার? এটাও 3 প্রকার, এটাও 3 প্রকার। দায়রা আদালতও 3 প্রকার। কি কি? দায়রা, দায়রা আদালত, দায়রা জাজ, অতিরিক্ত দায়রা, যুগ্ম দায়রা। তাহলে দেখেন আমরা একটু সামারি করে নিই, চলেন আমরা একটু সামারি করে ফেলি। আর যে সকল শিক্ষার্থী যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ। মনোযোগের সাথে আজকের ক্লাসটা দেখলে আমি মনে করি ফৌজদারি কার্যবিধির অর্ধেক আপনার ভেতরে ঢুকে যাবে, আপনি আত্মস্থ করতে পারবেন, ফৌজদারি কার্যবিধি সহজেই বুঝতে পারবেন। আর ফৌজদারি কার্যবিধি অনেকেই ধারা থেকে শুরু করেন, কিচ্ছু বুঝেন না। না বোঝার কারণ হচ্ছে আপনি মূল বিষয়গুলো আপনার নলেজে নাই। সো আপনার, আমি যে লজিকটা মনে করি, আমি যা মনে করি, আপনাকে অবশ্যই ফৌজদারি কার্যবিধি পড়তে হলে আপনাকে আগে বেসিক ফাউন্ডেশনটা তৈরি করে নিতে হবে প্রথম থেকেই। আমি মনে করি ফৌজদারি কার্যবিধির ফাউন্ডেশন শুরু হবে ফৌজদারি আদালতের গঠন থেকে। ওকে, তারপরে আমরা আরেকটু সামারি করি, সবাই কমেন্ট করবেন। ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। আমার সাথে সাথে আপনাকেও বলতে হবে, যেন আমরা কি করতে পারি, পড়াটা ক্লাসেই মুখস্থ করে ফেলতে পারি। এখানে ফৌজদারি আদালত 2 শ্রেণীর বিভক্ত, 1 নম্বর ম্যাজিস্ট্রেট আদালত, 2 নম্বর দায়রা আদালত। ম্যাজিস্ট্রেট আদালত আরও 2 প্রকার, বিচারিক ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট আবারও 4 প্রকার, সিজেএম প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা 3 প্রকার পেলাম। 3 প্রকার কি কি? জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। আবার এই যে দায়রা আদালত আমরা 3 প্রকার পেলাম, দায়রা জাজ, অতিরিক্ত দায়রা জাজ, যুগ্ম দায়রা জাজ। ওকে, হ্যাঁ নির্বাহী ম্যাজিস্ট্রেট 10 ধারা, দায়রা আদালত 9 ধারা। ভেরি গুড। প্রিন্স মাহমুদ, এমডি সুমন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ সুস্থ আছি। ওকে, তাহলে আমরা এখানে ম্যাজিস্ট্রেট আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে জানলাম। আমরা আরেকটু এখান থেকে জানবো ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের যে ক্ষমতা, ফৌজদারি আদালতের ক্ষমতা নিয়ে আমরা চলুন দেখি। ফৌজদারি আদালতের ক্ষমতা, এই ক্ষমতাটা হচ্ছে দণ্ড প্রদানের ক্ষমতা, অর্থাৎ তিনি বিচারিক কার্য পরিচালনা করতে গিয়ে একজন ম্যাজিস্ট্রেট কীরকম ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এটা আমাদের দেখতে হবে। কোথায় যাইতে হবে? কোথায়? একদম 31 এবং 32 ধারাতে। কোথায়? 31 ধারাটা আমরা যদি প্রথমে দেখি, দায়রা আদালতের ক্ষমতা, দায়রা আদালতের ক্ষমতা। দায়রা আদালতের যে ক্ষমতাটা আমরা কোথায় দেখতে হবো? এটা হচ্ছে দণ্ড প্রদানের ক্ষমতা। দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ একসাথে হাইকোর্ট ডিভিশন,
এই যে ফৌজদারি আদালত, দায়রা আদালতের ক্ষমতা বা হাইকোর্ট বিভাগের ক্ষমতা, এখানে কার কি ক্ষমতা আছে আমরা যদি দেখি, এক কথায় মনে রাখবেন, জেলা দায়রা আদালত, দায়রা আদালত, অতিরিক্ত দায়রা এবং হাইকোর্ট ডিভিশন। এই যে তিন প্রকার, এই তিনজন ব্যক্তি, দেখেন কি লিখলাম, দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত এবং হাইকোর্ট ডিভিশন। দায়রা আদালত, অতিরিক্ত দায়রা এবং হাইকোর্ট ডিভিশন, তারা কি করতে পারে? তারা আইনে অনুমোদিত যে কোনো দণ্ড তারা দিতে পারে, যে কোনো দণ্ড দিতে পারেন। এক কথাই শিখে রাখেন, কোথায় আছে? 31 ধারাতে, ফৌজদারি কার্যবিধির CRPCর 31 ধারা আমরা আলোচনা করতেছি। কোথায় আছে এটা? ফৌজদারি কার্যবিধির 31 ধারাতে বলা হচ্ছে আইনে অনুমোদিত যে কোনো রকমের দণ্ড তারা দিতে পারে। হাইকোর্ট আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। ভেরি গুড। তাহলে দেখেন, দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ তারা কি করতে পারেন? আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। হাইকোর্ট ডিভিশন, এই তিন ধরনের। তবে এখানে শর্ত আছে। শর্তটা কি? শর্ত হচ্ছে দায়রা অথবা অতিরিক্ত দায়রা যদি কোনো অপরাধের জন্য তিনি মৃত্যুদণ্ড প্রদান করেন, কি মৃত্যুদণ্ড, তাহলে এটা কার্যকর করার জন্য কার অনুমোদন লাগবে? কার্যকর করার জন্যে অনুমোদন নিতে হবে। কার অনুমোদন নিতে হবে? হাইকোর্ট ডিভিশনের। এটাও প্রশ্ন হতে পারে, হাইকোর্ট ও দায়রা যে সব দণ্ড প্রদান করতে পারেন। ওকে, তাহলে দেখেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এখানে দায়রা আদালতের যে ক্ষমতা, হাইকোর্ট বিভাগের যে ক্ষমতা, আমরা প্রথমে যদি দেখি, দায়রা আদালত ও অতিরিক্ত দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ তারা আইনে অনুমোদন দেওয়া আছে, আইনে অনুমোদিত যে কোনো রকমের দণ্ড তারা প্রদান করতে পারেন। বাট দায়রা আদালত এবং অতিরিক্ত দায়রা আদালত যদি কোনো অপরাধের জন্য কি করেন? মৃত্যুদণ্ড প্রদান করেন। কি করেন? মৃত্যুদণ্ড প্রদান করেন। তাহলে সেটা কার্যকর করার জন্য অনুমোদন লাগবে কার? অনুমোদন লাগবে হাইকোর্ট বিভাগের। ঠিক আছে, হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে, আমরা আরেকটা এখানে যুগ্ম দায়রা জাজের ক্ষমতাটা দেখব। যুগ্ম দায়রা জাজ, যুগ্ম দায়রা জাজ দেখব। যুগ্ম দায়রার ক্ষমতাটা কতটুকু? এই যে যুগ্ম দায়রা জাজ সাহেব যে কোনো দণ্ড দিতে পারেন, তবে তা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের অধিক কারাদণ্ড দিতে পারবেন না। অর্থাৎ তার ক্ষমতাটা আমরা যদি বলি 10 বছর, অর্থাৎ তিনি পারেন না, কি পারেন না? পারেন না 10 বছরের অধিক শাস্তি দিতে, এবং তিনি পারেন না যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, এগুলো দিতে পারেন না। ঠিক আছে, সে কি পারবেন না। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সোনালী রূপালী অনেক দীর্ঘক্ষণ পরে যুক্ত হলো আমাদের সেই সোনালী রূপালী। 3 দিন যাবতই আমাদের সাথে যুক্ত আছেন, এই দুরন্ত ল একাডেমির সাথে যুক্ত আছেন। আজকে হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির ফাউন্ডেশন ক্লাস। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করতেছি ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, ক্ষমতা। আমরা আলোচনা করব বিভিন্ন ধাপ, একটা মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি কি পদ্ধতির মধ্য দিয়ে অতিক্রান্ত হয়, ফৌজদারি মামলা কিভাবে দায়ের করা হয়, ফৌজদারি মামলা কত প্রকার, আলোচনা করব একটা তফসিল নিয়ে। আমরা ফৌজদারি কার্যবিধির তফসিল নিয়ে আলোচনা করব। ওকে, বাপ্পি খান, ভেরি গুড, 10 বছর। তো আমরা এখন চলে যাই কোথায়? যে ধারাটি ইতিমধ্যেই সংশোধন হয়েছে, 32 ধারাটা। ফৌজদারি কার্যবিধি কত সালের কত তারিখে সংশোধন হয়েছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। দেখি কে বলতে পারেন ফৌজদারি কার্যবিধি কত সালের কত তারিখে সংশোধন হয়েছে। স্যার, আপনার ক্লাসগুলো দারুণ লাগে। তাই? কই দারুণ লাগে? আমার চাইতে তো অনেক ভালো স্টুডেন্ট, টিচার, মেন্টর ফেসবুকে ক্লাস নিচ্ছেন, তাই না? ওকে, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, একটু কমেন্ট করবেন যে
আমাদের এই ফৌজদারি কার্যবিধি এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সর্বশেষ কত সালে সংশোধন হয়? সর্বশেষ কত সালে সংশোধন হয় আমাদের এই ফৌজদারি কার্যবিধি? কমেন্ট করবেন। সর্বশেষ, সে সুন্দর লাগছে যে ফারুক সাহেব, জেন্ডার আলী ফারুক স্যার, আমি এই ভাইবা পরীক্ষা দেব ইনশাআল্লাহ, শুভকামনা, দোয়া রইল। ওকে, দেখি কে বলতে পারেন সর্বশেষ সংশোধন হয় কত সালে। তারিখটা কবে দেখি, তারিখটা বলতে পারেন কিনা, এটা প্রশ্ন হতে পারে এইবার আপনারা যারা এমসিকিউ পরীক্ষা দিবেন, এইবার এই প্রশ্নটা আসবে। ইকবাল হোসেন, ওকে। তৃষা মিত্র, চমৎকার। 10ই জুলাই এবং 10ই আগস্ট 2025 আমরা এই প্রশ্নটা নিয়ে নিলাম। উত্তর সঠিক, তৃষা মিত্র। কংগ্রাচুলেশন তৃষা মিত্র। তাহলে প্রথমেই 10ই জুলাই এবং সর্বশেষ 10ই আগস্ট 2025 সালে আমাদের এই ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধন হয়। যে সকল শিক্ষার্থী জানেন না এই বিষয়টা জেনে নিন, কমেন্টে লিখে ফেলেন আপনার। আমি আমার স্টুডেন্ট প্রত্যেকদিন অ্যাসাইনমেন্ট নিই। আজকে আমি যা পড়াচ্ছি কালকে আমাদেরকে লিখে আমাকে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে অ্যাসাইনমেন্ট। কারণ কি জানেন, আপনি যখন একটা ধারা লিখবেন, একটা বিষয় লিখবেন, তখন দেখবেন আপনার বেসিকটা, অর্থাৎ আপনার বিষয়টা বেশি মনে থাকবে। এটা হচ্ছে আমার লজিকে যেটা ধারণা। তাই আমার স্টুডেন্টদের আমি নির্দেশনা দিয়েছি যে আপনারা প্রত্যেক দিন অবশ্যই আমি যা পড়াবো এইটার উপর ভিত্তি করে আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন পরবর্তী দিন। যেমন আজকে আমরা যা পড়াচ্ছি আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা লিখে জমা দিবেন। আমাদের যারা স্পেশাল ব্যাচে যুক্ত আছেন কমেন্ট করবেন যে এতে করে আপনাদের উন্নতি হচ্ছে কিনা। এই যে আমি যে আপনাদেরকে চাপ প্রয়োগ করি অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য, পড়ালেখার পাশাপাশি অ্যাসাইনমেন্ট যে জমা দেন, অর্থাৎ যে বিষয়টা আপনি পড়েন ওই বিষয়টা যখন বাসায় লিখে আমাকে পাঠিয়ে দেন, একটা টার্গেট থাকে আপনার। এই বিষয়টা আপনারা করতেছেন যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট আছেন। কমেন্ট করে জানান যে এতে করে আপনার কতটুকু উন্নতি হয়েছে। হ্যাঁ, রোজা রহমান 10 জুলাই 10 আগস্ট, ভেরি গুড। যে তারিখে গ্যাজেট প্রকাশ হয় ওটাই হচ্ছে তারিখ। হ্যাঁ, 10/8/2025, 10ই জুলাই 10ই আগস্ট। আব্দুল হামিদ সাহেব যুক্ত আছেন। উন্নতি হচ্ছে আল্লাহর রহমত ইনশাআল্লাহ। প্রিন্স মাহমুদ যুক্ত আছেন। ওকে, আমরা তাহলে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে। তাহলে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 10ই জুলাই, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 10ই আগস্ট। ওকে, সৌমিত্র রাজাক, জি স্যার উন্নতি হয়েছে। ইকবাল হোসেন, বেস্ট ইমপ্রুভ। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি 31 ধারা। এটাই কিন্তু ফৌজদারি কার্যবিধির প্রথম ধারা যেটা সংশোধন হয়েছে। কোনটা? ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধির 31 ধারাতে বলা হচ্ছে, 32 ধারা, রাইট, 32 ধারাতে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার কথা। ম্যাজিস্ট্রেট আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা। কি বলা হয়েছে? ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা। মনে থাকে ভালোভাবে ইনশাআল্লাহ। সৌমিত্র রাজাক, জি অনেক স্যার আপনার ক্লাস করে অনেক কিছু বুঝতে পেরেছি। সোনালী রূপালী, ওকে। তাহলে আমরা প্রথমেই দেখি ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা। আমরা যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা চিন্তা করি, তারা কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে দেখব। এখানে যে বিষয়টা পূর্বে যা ছিল এটা আপনাকে ভুলে যেতে হবে। বর্তমানে হচ্ছে 5 লক্ষ টাকা 5 বছর। তাহলে কারাদণ্ড দিতে পারবেন 5 বছর। কয় বছর? 5 বছর। জরিমানা করতে পারবেন 5 লক্ষ। তাহলে মনে থাকবে। দেখেন, ফার্স্ট ক্লাস বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 32 ধারা আমরা আলোচনা করতেছি। কত ধারা? 32 ধারা।
এইটাই কিন্তু ফৌজদারি কার্যবিধির প্রথম ধারা সংশোধন। এখানে কাজকারী হয় নাই, 2025 এর আইন কার্যকর হয় নাই। কে বলল? জেনারেল আলী ফারুক। কে বলল কার্যকর হয়নি? কে বলেছে আপনাকে? তাহলে দেখেন, ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট লিখে ফেলেন, কারাদণ্ড দিতে পারেন 5 বছর, জরিমানা করতে পারেন 5 লক্ষ টাকা। আমরা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটে চলে যাব। যেহেতু মেট্রোপলিটনে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব নেই, তাহলে এটা মেট্রোপলিটন এলাকার বাহিরে। তারা কি করতে পারেন? কারাদণ্ড দিতে পারেন। কত বছর? 3 বছর। জরিমানা করতে পারেন 3 লক্ষ টাকা। এটা মনে থাকবে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা। অনেকেই কমেন্ট দিচ্ছেন, খুব অল্প সময় হলো আপনার ক্লাসে জয়েন করেছি, খুব ভালো লাগে ক্লাসগুলো, আফসোস হয় কেন আরও আগে জয়েন করতে পারলাম না। যদিও আমি অন্য আরেকটা প্ল্যাটফর্মে ক্লাস করি, আখি আক্তার। ওকে, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এই যে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, তার যে ক্ষমতাটা, এটা হচ্ছে 2 বছর। এটা আমরা জানি, এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়নি। তিনি জরিমানা করতে পারেন 2 লক্ষ টাকা। তাহলে দেখেন, এই যে আমাদের ছোট্ট, হ্যাঁ অনেকেই যুক্ত আছেন, 3 বছর 3 লাখ, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 5 লক্ষ। তাহলে একটু সবাই লিখে ফেলেন তো একবার, যেন আমাদের এই ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাসের বেসিকটা আপনার একদম ভিতরে ঢুকে। আমি মনে করি বেসিক ফাউন্ডেশন যদি আপনার ভালো থাকে, পরের ধাপগুলো আপনার কাছে একদম পানির মতো মনে হবে। প্রশ্ন হতে পারে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারেন? প্রশ্ন হতে পারে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারেন? ইনশাআল্লাহ অনেক শিক্ষার্থী আজকে, খুবই ভালো লাগলো। বেশি শিক্ষার্থী থাকলে ক্লাস করাতেও ভালো লাগে, তাই না? বেশি শিক্ষার্থী থাকতে ক্লাস করাতেও মজা লাগে, আনন্দ লাগে। সো আপনারা যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ। যে সকল শিক্ষার্থী শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা দেননি, একটা করে শেয়ার বিভিন্ন গ্রুপে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে ফার্স্ট ক্লাস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারেন 5 বছর, জরিমানা করতে পারেন 5 লক্ষ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এটাই পারেন সেম। অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যখন মেট্রোপলিটন এলাকাতে থাকে, তখন তিনি হচ্ছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওকে, সামিরা মল্লিক কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 3 বছর 3 লক্ষ। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2 বছর 2 লক্ষ টাকা জরিমানা তারা করতে পারেন। ওকে, জি স্যার, ক্লিয়ার, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অনেকগুলো প্রশ্ন বিগত সালে এখান থেকে করা হয়েছে। হ্যাঁ, আমি আশা করি এইটুকু যদি বুঝতে পারেন, একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। যাই হোক, আমরা ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ জানলাম, ফৌজদারি আদালতের গঠন জানলাম। আমরা এখন চমৎকার একটা বিষয়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে তফসিল। ফৌজদারি আদালত, ফৌজদারি কার্যবিধি পড়তে হলে আপনাকে তফসিল সম্পর্কে ধারণা রাখতে হবে। কি তফসিল? ফৌজদারি কার্যবিধির কয়টা তফসিল আছে? সবাই একটু কমেন্ট করবেন। সাথী চাকি শেয়ার দান, অসংখ্য ধন্যবাদ সাথী চাকি। আপনারা একটু কমেন্ট করেন, ফৌজদারি কার্যবিধিতে কয়টা তফসিল আছে? দেখি কে পারেন। কয়টা তফসিল আছে? অনেক সুন্দর লাগছে স্যার, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা পড়াটা ক্লাসে একদম আত্মস্থ করে ফেলবো। আমরা ইতিমধ্যেই আপনার অনেক থ্যাঙ্কস এত ক্লিয়ার করে বোঝানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিষয় এখান থেকে জানলাম, ফৌজদারি আদালতের গঠন প্রণালী, ফৌজদারি আদালত কত প্রকার, কি এটা আমরা জানলাম। ফৌজদারি আদালত কি দণ্ড প্রদান করতে পারেন, এটা আমরা জানলাম। এখন আমরা জানবো তফসিল, ফৌজদারি কার্যবিধির কয়টা তফসিল আছে। এই তফসিলগুলো আপনাকে জানতেই হবে, কারণ একটা প্রশ্ন, কয়টা প্রশ্ন, একটা প্রশ্ন তফসিল থেকে থাকবে। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধির তফসিলগুলো নিয়ে আলোচনা করি, চলেন। তফসিল, হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যালো। তাহলে দেখেন, এখানে আমরা যদি তফসিলটা দেখি, প্রথম তফসিল কি আছে? কমেন্ট করবেন যারা জানা আছে, যাদের জানা আছে। এই যে প্রথম তফসিল, এটা বাতিল। এটা কি করা হয়েছে? বাতিল করা হয়েছে।
বাতিল। ওকে, সেকেন্ড তফসিল, দ্বিতীয় তফসিল। আমাদের ফৌজদারি কার্যবিধি বুঝতে হলে আপনাকে বুঝতে হবে দ্বিতীয় তফসিল। কি বলবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় তফসিলটা মোস্ট ইম্পর্টেন্ট। এমনকি দ্বিতীয় তফসিলটা হচ্ছে এমন একটা তফসিল যেটা ফৌজদারি কার্যবিধির কলিজা বলা চলে। ধরেন একটা মানব দেহের কলিজাটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয়, তেমনিভাবে আমি বলবো ফৌজদারি কার্যবিধির এই যে দ্বিতীয় তফসিলটা, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে ধরে নিতে হবে। কারণ আপনি যদি এই ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল না বুঝেন, অনেক অনেক বিষয় আছে আপনি হুচট খাবেন, বুঝতে পারবেন না। আপনি হন সেটা শিক্ষার্থী, হন পরীক্ষার্থী, হন আইনজীবী, হন বিচারক, যাই হন না কেন, এই দ্বিতীয় তফসিলটা আপনাকে বুঝতেই হবে। এটা কলিজা আমি বলি, এটাকে আমি বলি কলিজা। 8টি কলাম আছে। ভেরি গুড, যারা উত্তর দিচ্ছেন। তাহলে এই ফৌজদারি কার্যবিধিতে কয়টা কলাম প্রশ্ন হতে পারে? 8টি কলাম আছে। কয়টা কলাম? এই যে 8টা কলাম, আমরা এই 8টা কলাম দেখব। ফৌজদারি কার্যবিধির এই 8টা কলাম আমরা এখন দেখব। একটু আমরা কলামগুলো দেখি, কি কি আছে কলামে। চলুন আমরা কলামগুলো দেখি। আটটা হয়ে গেল। 8টা কলাম দেখেন তো, 8টা কলাম। এই যে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে আমরা 8টা কলাম দেখব। এই 8টা কলামে কি কি বিষয় বর্ণিত আছে? দ্বিতীয় তফসিলে অপরাধসমূহের বিবরণ, অনেক বিষয় আছে, শুধু অপরাধ বিষয় না, এটা অনেক বিষয় আছে। আমরা প্রথমেই দেখব এই যে কলামগুলোকে আমরা একটা কলাম বানালাম। কয়টা? প্রথমেই যে বিষয়টা আছে ধারা। দেখেন প্রথম কলামে আছে ধারা। কলাম দ্বিতীয় তফসিলের 8টা কলাম আছে, তাই না? আমরা এইভাবে লিখি 1 2 3 4 5 6 7 8। 8টা হয়েছে? একটু লক্ষ্য করেন, সবাই বুঝতে পারবেন। চমৎকার, হ্যাঁ চমৎকার, অনেকেই যুক্ত আছেন। প্রথম কলামে আছে ধারা। কি আছে? ধারা। দ্বিতীয় কলামে আছে অপরাধের বিবরণ। অপরাধের বিবরণ। প্রথম কলামে ধারা, দ্বিতীয় কলামে অপরাধের বিবরণ সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? অপরাধের বিবরণ। তাহলে তৃতীয় কলামে কি আছে? তৃতীয় কলাম আছে কগনিজেবল অর নন কগনিজেবল। অর্থাৎ তৃতীয় কলামে হচ্ছে কগ অর নন কগ। কগ অর নন কগ। এটা আবার কি? কগ আর নন কগ মানে কোন ধারাটি কগনিজেবল অফেন্সের অপরাধ, কোনটি নন কগনিজেবল অফেন্সের অপরাধ। আমি বিস্তারিত উদাহরণ যখন দেব আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আপাতত কোন কলামে কি আছে এটা আপনারা জেনে নেন। এই যে 8টি কলাম আমরা আলোচনা করতেছি, এটা আমি বলেছি আপনাদের ফৌজদারি কার্যবিধির কলিজা। প্রথম কলামে ধারা, দ্বিতীয় কলামে অপরাধের বিবরণ, তৃতীয় কলামে আছে কগনিজেবল অর নন কগনিজেবল। তাহলে চতুর্থ কলামে কি আছে? ওয়ারেন্ট অর সমন। কখন একটা অপরাধের জন্য আদালত ওয়ারেন্ট দিতে পারেন, কখন সমন দিতে পারেন, এই বিষয়টা। পঞ্চম কলামে দেখেন, পঞ্চম কলামে আছে বেলেবল অর নন বেলেবল। ভেলেবল অর নন বেলেবল মানে এই যে অপরাধটা, এই যে ধারার অপরাধটা, এটা কি জামিনযোগ্য নাকি জামিনের অযোগ্য? ঠিক আছে, জামিনযোগ্য নাকি জামিনের অযোগ্য। তারপরে 6 নাম্বার যে কলাম, এটা কি আপোষযোগ্য মানে কম্পাউন্টেবল নাকি নন কম্পাউন্টেবল? অযোগ্য। আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য। 7 নাম্বারের যে কলামটা হচ্ছে, এটা হচ্ছে শাস্তি, পানিশমেন্ট। পিতে আমি লিখলাম শাস্তি, শাস্তি বা পানিশমেন্ট। এবং 8 নাম্বার হচ্ছে ট্রায়াল, অর্থাৎ কোন আদালত এই মামলাটা বিচার করতে পারে। ট্রায়াল মানে কোন আদালত এটা বিচার করতে পারে। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। 8টা কলাম যদি আপনার মনে না থাকে, কিচ্ছুই মনে থাকবে না, কিচ্ছুই বুঝতে পারবেন না। আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলবো, এই যে ফৌজদারি কার্যবিধির 8টা কলাম আপনাকে একদম ঠুটস্থ মুখস্থ যাই বলি না কেন এটা রাখতে হবে। দেখেন
আমি যদি আবারও বলি 8টা কলাম দ্বিতীয় তফসিলের, 1 নম্বর কলামে ধারা, 2 নম্বর কলামে অপরাধের বিবরণ, 3 নম্বর কলামে কগনিজেবল নাকি নন কগনিজেবল, 4 নম্বর কলামে ওয়ারেন্ট বা সমন, 5 নম্বর কলামে আছে ভেলুবল নাকি নন ভেলুবল, 6 নম্বর কলামে কম্পাউন্ডেবল নাকি নন কম্পাউন্ডেবল, 7 নম্বর কলামে শাস্তি, 8 নম্বর কলামে বিচার, কে বিচার করতে পারে। উদাহরণ যদি দেই, ধরেন 323 ধারাতে আমরা চলে যাই। চলেন একটু 323 ধারাটা ঘুরে আসি। এই 4টা কলাম, উদাহরণ ধরেন 323, সিম্পল বিষয়। 323 এই অপরাধটা কি? 323 ধারা, 323 ধারা কি অপরাধ? সাধারণ জখম, তাই না? সাধারণ জখমের কথা বলা হচ্ছে। 323 মানে হচ্ছে সাধারণ জখম। এই সাধারণ জখমটা এটা কি কগনিজেবল অফেন্স নাকি নন কগনিজেবল অফেন্স? এই যে 323 এই ধারাটা, এটা কি, এই যে 3 নম্বরে বলা হচ্ছে 323 ধারাটার অর্থ হচ্ছে অপরাধের বিবরণ, মানে হচ্ছে এটা সাধারণ একটা জখমের কথা বলা হচ্ছে। এই অপরাধটা এখানে কগনিজেবল নাকি নন কগনিজেবল? এটা নন কগনিজেবল, মানে আমল অযোগ্য। নন কগনিজেবল মানে আমল অযোগ্য, আমল অযোগ্য, ঠিক আছে? এটার জন্য কি আদালত সমন দিতে পারে নাকি ওয়ারেন্ট দিতে পারে? 323-এর জন্য সবাই একটু কমেন্ট করবেন। 323 ধারার জন্য আদালত কি করতে পারে? সমন দিতে পারে নাকি ওয়ারেন্ট দিতে পারে? 7 সাথে 8 আদালত, ওকে, ভেলুবল সেকশন, জামিনযোগ্য। হ্যাঁ, এটা হচ্ছে আদালত সমন দিতে পারবে, সমন ওয়ারেন্ট দিতে পারবে না, আগে সমন দিতে হবে। ভেলুবল নাকি নন ভেলুবল? এটা ভেলুবল মানে জামিনযোগ্য, এটা জামিনযোগ্য ধারা 323। এটা কি আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য? হ্যাঁ, এটা আপোষযোগ্য বা মীমাংসাযোগ্য, আপোষযোগ্য, ঠিক আছে? এটা শাস্তি কত বছর? 7 নম্বরে আমরা দেখব শাস্তি। কিসের শাস্তি? 323 ধারার শাস্তি। 323 ধারার শাস্তি জানি 1 বছর, তাই না? সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা। এটা কে বিচার করতে পারে? 323 থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। কে বিচার করতে পারে? থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। আরেকটা যদি উদাহরণ দেই, আরেকটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। ধরি 302-এর একটা উদাহরণ আমরা দেব, বড় একটা ধারার উদাহরণ দেই। যেহেতু ছোট একটা ধারা দিলাম, আবার একটা বড় ধারার উদাহরণ দিলেই আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, দেখেন 302 ধারা কি? খুন, অপরাধের বিবরণ মানে হচ্ছে 302 মানে খুন। এটা কি কগনিজেবল নাকি নন কগনিজেবল? এটা অবশ্যই কগনিজেবল। হ্যাঁ, এটা অবশ্যই আমলযোগ্য ধারা, তাই না? আমলযোগ্য, কগনিজেবল, আমলযোগ্য। এটা কি ওয়ারেন্ট দেওয়া যাবে নাকি সমন? হ্যাঁ, অবশ্যই ওয়ারেন্ট ইস্যু করা যাবে। এটা কি জামিনযোগ্য ধারা? 302 জামিন অযোগ্য, রাইট। আপনারাও লিখবেন 302 এটা কি আপোষ করা যাবে নাকি আপোষ করা যাবে না? আপোষযোগ্য নয়, ঠিক আছে? এটা আপোষ করা যাবে না। তার শাস্তিটা কত? 7 নম্বরে দেখব শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, তাই না? এই অপরাধটা 302 ধারা বিচার কে করতে পারে? কে ট্রায়াল করতে পারে? সেশন জাজ, দায়রা আদালত। ওকে, তাহলে এই যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। দ্বিতীয় তফসিলের যে 8টা কলাম যদি বুঝে থাকেন, যদি বুঝতে পারেন, আমি মনে করি অনেক বিষয়, বাবা মামলা করলে ওয়ারেন্ট দেন আদালতে, হ্যাঁ দেন, সেটা অন্য বিষয়। বাবা অবশ্যই 323-এর সাথে অন্য একটা ধারা সংযুক্ত থাকে, হ্যাঁ, কগনিজেবল অফেন্সের, ঠিক আছে? ওটা নিয়ে করবেন না, আমরা আপাতত যা শেখা সেটা শিখি। তাহলে দেখেন এই রকমের বিষয়টা আমি মনে করি আপনি যদি তফসিল সম্পর্কে বুঝতে চান, তাহলে আমি যে সূত্রটা দিলাম, হ্যাঁ, ধারা, অপরাধের বিবরণ, কগনিজেবল নাকি নন কগনিজেবল। প্রশ্ন এরকম হতে পারে, ভ্যালুবল অফেন্স দ্বিতীয় তফসিলের কত নং কলামে বলা আছে? ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা, ম্যাজিস্ট্রেট একটা অপরাধের বিচার করতে পারে, এই ক্ষমতাটা কত তফসিলের, দ্বিতীয় তফসিলের কত নং কলামে বর্ণনা করা আছে? একটা অপরাধ আপোষযোগ্য নাকি মীমাংসাযোগ্য নাকি মীমাংসার অযোগ্য, কত নং কলামে বর্ণনা করা আছে? হ্যাঁ, এগুলো সব দণ্ডবিধির ধারা 4টি। হ্যাঁ, এগুলো সব দণ্ডবিধির ধারা, রাইট। দণ্ডবিধির ধারাগুলোই কিন্তু এইভাবে আপনি ফৌজদারি কার্যবিধির যাদের বেয়ার অ্যাক্ট আছে, বেয়ার অ্যাক্ট, ওই ফৌজদারি কার্যবিধির বেয়ার অ্যাক্টে দেখবেন শেষে এগুলো দেওয়া আছে। দেখি আমার এখানে একটা বই থাকতে পারে ফৌজদারি কার্যবিধির, ওয়েট করবেন।
ফৌজদারি কার্যবিধির বই থাকতে পারে, দেখি আছে কিনা এখানে। হ্যাঁ আছে, ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি, এই যে এটা হচ্ছে ফৌজদারি একটা কার্যবিধি, বাসায় আমার বই আছে ফৌজদারি কার্যবিধি। এই বইটা দেখে আমি আপনাদেরকে দেখাই বিশদ, যদি দেখাই, এই দেখেন ফৌজদারি কার্যবিধির শেষ অংশে সবাই চলে যাবেন, বেয়ার এক যাদের আছে। দেখেন এই তফসিলগুলো কিন্তু এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে যে পেনাল কোডের কোন ধারার শাস্তি কতটুকু, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এইভাবে যদি দেখাই, এই দেখেন এই যে 8টা কলাম 1 2 3 4 5 6 7 8, এই যে দেখেন সেকশন অফেন্স, হ্যাঁ এই দেখেন সব আছে। যেমন ধরেন 109 ধারা থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা ধারা বিবরণ দেওয়া হয়েছে কোন অপরাধের জন্য কি। যেমন ধরেন 121 ধারাটা দেখেন একটু, 121 ধারাতে বলা হচ্ছে এটা কি, হ্যাঁ এটা কি উইথাউট ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে কিনা, যাবে, ওয়ারেন্ট দেওয়া যাবে, নন ভ্যালুয়েবল এটা যাবে, নযোগ্য, নন কম্পাউন্টেবল, আপোষযোগ্য, কে বিচার করতে পারে, শাস্তিগত শাস্তি দেখেন 10 বছর লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন অথবা 10 বছর, কোর্ট অফ সেশনে এটা বিচার করতে পারে। অর্থাৎ প্রত্যেকটা ধারার বিবরণ কিন্তু ফৌজদারি কার্যবিধির শেষ অংশে। অর্থাৎ এই যে ফৌজদারি কার্যবিধি, যে কোনো বই, হ্যাঁ বেয়ার অ্যাক্ট আপনি দেখবেন, ফৌজদারি কার্যবিধির বেয়ার অ্যাক্টের শেষ অংশে কিন্তু এই যে একটা অপরাধ কে বিচার করতে পারবে, ওই অপরাধ জামিনযোগ্য কিনা, বা ওই অপরাধটার শাস্তি কত, এই ইত্যাদি বিষয় হ্যাঁ আলোচনা করা আছে। আশা করি তফসিলটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই কলামটা সবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নটা হচ্ছে জামিনযোগ্য ধারার অপরাধ দ্বিতীয় তফসিলের কত কলামে বর্ণিত আছে, কমেন্ট করবেন। জামিনযোগ্য ধারার অপরাধ দ্বিতীয় তফসিলের কত নং কলামে বর্ণনা করা আছে। তাহলে দ্বিতীয় তফসিল দেখলাম, হ্যাঁ দ্বিতীয় তফসিলের কত নং কলামে বর্ণনা করা আছে, 8টি কলাম। ওকে, তৃতীয় তফসিলে কি আছে? তৃতীয় তফসিল ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতার কথা বলা হচ্ছে, ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা, ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতার কথা বলা হয়েছে। ওকে, তারপরে চতুর্থ কলাম আমরা যদি চলে যাই, চতুর্থ কলাম এখানে দেখবেন ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ক্ষমতা, কার? ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ক্ষমতার কথা বলা হয়েছে। এবং পঞ্চম কলাম, আমরা শেষ কলাম দেখব ফৌজদারি কার্যবিধির যে শেষ কলাম, কলাম না সরি আমি কি বলতেছি, তফসিল হবে, রাইট, তফসিল, কলাম হবে না, তফসিল, হ্যাঁ চতুর্থ তফসিল, পঞ্চম তফসিল, রাইট তফসিল হবে, কলাম বলে ফেলতেছি, কলাম পড়াতে পড়াতে, তফসিল। পঞ্চম তফসিলে আছে বিভিন্ন ফর্ম, বিভিন্ন ফরম। ওকে, তাহলে দেখেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এই যে তফসিল, এই তফসিল সম্পর্কে আপনাদেরকে অবশ্যই কি রাখতে হবে, নলেজ থাকতে হবে। ওকে, আমরা আজকে ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাস, ফাউন্ডেশন ক্লাস, তাই আমি এটা পাবলিক দিয়েছি। আগামীকাল থেকে আমাদের প্রাইভেট গ্রুপে, নতুন একটা প্রাইভেট গ্রুপে আমাদের দুরন্ত ল একাডেমির যারা যুক্ত আছেন স্টুডেন্ট, তাদেরকে নিয়ে আমরা আগামীকাল থেকে কিন্তু এই ফৌজদারি কার্যবিধির যাত্রা শুরু করব এবং ফৌজদারি কার্যবিধির বস হয়ে যাবেন। যারা ফৌজদারি কার্যবিধিকে ভয় পাচ্ছেন, ইনশাল্লাহ তারা আমাদের ক্লাসগুলো করে দেখতে পারেন। ফৌজদারি কার্যবিধি পানির মতো মনে হবে আপনার কাছে, কিছু সূত্র অবলম্বন করে আপনাকে পড়তে হবে। আমি মনে করি এই ফৌজদারি কার্যবিধি থেকে মিনিমাম 15-16টি প্রশ্ন আমার ক্লাস থেকে ইনশাল্লাহ ভুল লিখেছেন। কোথায় ভুল লিখলাম একটু কমেন্ট করবেন, কোথায় ভুল লিখলাম ভাইয়া আরিফ হোসেন একটু কমেন্ট করবেন। কোথায়? প্রথম তফসিলে বাতিল, দ্বিতীয় তফসিলে 8টি কলাম পড়লাম আমরা, তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতার কথা বলা হচ্ছে, চতুর্থ তফসিলে অতিরিক্ত ক্ষমতার কথা বলা হয়েছে, পঞ্চম তফসিলে বিভিন্ন ফরম। এই বিভিন্ন ফরমটা কি? বিভিন্ন ফরম, হ্যাঁ কয়টা ফরম আছে? 53টি ফরম আছে। ভেরি গুড, ভেরি গুড সাথী চাকি, ভেরি গুড। কয়টা ফরম আছে? কয়টা ফরম আছে? 53টা ফরম আছে। ফর্ম মানে এই যে ওয়ারেন্ট ফর্ম, সার্চ ওয়ারেন্ট ফর্ম। আদালতে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ফরম থাকে, সমন, ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট,
কুকি পরোয়ানা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের যে ফর্মগুলো, এই বিভিন্ন রকমের ফর্মগুলো আছে। ভাইবা পর্যন্ত গ্রুপ অ্যাড করেন বস সর্দার ইমরান হাসান। ওকে, ইনশাল্লাহ। তাহলে দেখেন এই বিষয়গুলো আপনার অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমাদের যদি প্রশ্ন হয় চতুর্থ তফসিলে কি বর্ণনা করা আছে, কমেন্ট করবেন। চতুর্থ তফসিলে কি সম্পর্কে বর্ণনা করা আছে একটু কমেন্ট করেন সবাই। এই শুক্রবারে অনেকগুলো ফরম আছে, তফসিলের জায়গায় কলাম লিখেছিলাম স্যার, এর জন্য বলেছিলাম। হ্যাঁ, ঠিক করে দিয়েছি, ঠিক করে দিয়েছি। যে কলাম পড়ছিলাম তো, কলাম পড়াতে পড়াতে কলাম হয়ে গিয়েছিল। চতুর্থ তফসিলে কি বর্ণিত আছে উত্তর করেন কমেন্টে, উত্তর করবেন কমেন্টে, বলেন কি বর্ণনা করা আছে। ভানুঘোষ চমৎকার ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ক্ষমতার কথা বলা হচ্ছে। ভেরি গুড। এমডি আরিফ হোসেন বিপি 53 ফরম 555টি ধারা, অতিরিক্ত ক্ষমতা। ভেরি গুড। ইমরান স্বপন ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ক্ষমতার কথা বলা হয়েছে। তাহলে আমি আরেকটা প্রশ্ন করি, চতুর্থ কলাম উইথ দ্বিতীয় তফসিল কি আছে বলেন। দ্বিতীয় তফসিলের চতুর্থ কলামে কি আছে কমেন্ট করবেন। দ্বিতীয় তফসিলের সমন ইস্যু। হ্যাঁ, শিরিন সুলতানা কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি ভালো আছেন। অনেকেই যুক্ত আছে। স্যার ফৌজদারি কার্যবিধির আমিও বস হতে চাই, সোনালী রূপালী। ভেরি গুড। হতে যদি চান ফৌজদারি কার্যবিধির বস, ইনশাল্লাহ আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হতে পারেন। 01727867215 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি হতে চান ফৌজদারি কার্যবিধির বস, তাহলে ফৌজদারি না, শুধুমাত্র ফৌজদারি না, আপনি যদি ফৌজদারি সিপিসি দেওয়ানি বস হতে চান, বস, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। ওকে, 37 ওয়ারেন্ট এবং সমন। ভেরি গুড। ওয়ারেন্ট এবং সমন। ঘোমেজ পুষ্পা বিশেষ অতিরিক্ত চতুর্থ তফসিল, ওয়ারেন্ট নাকি সমন? ভেরি গুড, চমৎকার। তাহলে যদি এরকম প্রশ্ন হয়, পারবেন না, যদি হতে চান বস, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। যারা যুক্ত আছেন আমাদের সাথে, ওকে, যারা যুক্ত হননি হতে পারেন। তাহলে অষ্টম কলামে কি বলা আছে, দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে এরকম প্রশ্নই তো হবে নাকি, এর বাইরে প্রশ্ন হবে? আব্দুল হামিদ সাহেব যুক্ত আছেন ইনশাল্লাহ। ওয়ারেন্ট অর সমন, ওকে, চাইয়ে। দীপিকা ঘোষ পুন্নি, ওকে, এই প্রশ্নটার উত্তর করবেন। অষ্টম কলাম নাকি, অষ্টম কলামে কি বর্ণনা করা আছে? দ্বিতীয় তফসিলটা 8টা কলাম। স্যার আপনার কথাগুলো এত সুন্দর লাগে যে আসল কথা ভুলে গেছে। আসল কথা ভুলে গেছে মানে কোন আসল কথা? শাস্তি, ইনশাল্লাহ। বিচার, ট্রায়াল। ভেরি গুড। আকিব মাহমুদ, ট্রায়াল বা বিচার, অর্থাৎ কোন আদালত এটার একটা অপরাধের কোন আদালত বিচার করবে, কে বিচার করতে পারে, অর্থাৎ হচ্ছে কে বিচার করতে পারে, কে বিচার করবে। এই যে একটা অপরাধ 302, এটা কি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বিচার করতে পারে? নো, এটা বিচার করবে সেশন জাজ। ওকে, হ্যাঁ, আদালত কর্তৃক বিচারযোগ্য। ভেরি গুড। সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, চলুন আমরা দেখে নেই, এখন আলোচনা করব একটা ফৌজদারি মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত। এর পূর্বে আমরা একটু বেসিকটা কি আমরা আলোচনা করলাম, ফৌজদারি কার্যবিধি থেকে কি আলোচনা করলাম? ফৌজদারি আদালতের গঠন, শ্রেণী বিভাগ, তাই না, এটি জেনে নিলাম। তারপরে ক্ষমতা, তারপরে আলোচনা করলাম তফসিল। তাহলে দেখেন, আমি যে বলেছিলাম ফৌজদারি আদালতের বস হতে হইলে আপনাকে, হ্যাঁ, সেশন জাজ, ফৌজদারি কার্যবিধির বস হতে হলে আপনাকে নলেজ রাখতে হবে। কিসের উপর? দক্ষতা রাখতে হবে, নলেজটা থাকতে হবে আদালতের গঠন সম্পর্কে। এই যে আমরা ফৌজদারি কার্যবিধির গঠন জানলাম, ক্ষমতার জানলাম, শ্রেণী বিভাগ জানলাম, তফসিল সম্পর্কেও জানলাম। আমরা এখন জানবো আরেকটা বিষয়, একটা ফৌজদারি মামলা কিভাবে শুরু হবে, কিভাবে ফৌজদারি মামলা শুরু হবে।
তার পূর্বে ফৌজদারি মামলা শুরু হওয়ার পূর্বে আমরা জেনে নেব কয় উপায়ে মামলা দায়ের করা যায়। প্রথমে দেখেন ফৌজদারি মামলা কয় প্রকার বলতে পারেন? বিচারিক ট্রায়াল সেক অফ কক অফ কম্পান্ট্রি, অনেক কঠিন, বেশি কিছু দেখেন সূত্রমূত্র শিখেন না ভাই, মুখস্থ করেন না। এগুলো পরীক্ষার হলে পরীক্ষার টেনশনে এই সেক কক মেক এগুলো আর মনে থাকবে না। তাই বলি লিখবেন, 2-3 বার লিখেন তাহলে হয়ে যাবে। স্যার বই পড়ার থেকে আপনার লাইফে যুক্ত থাকলে আরো ভালোভাবে জানা যায়। জেন্ডার আলী ফারুক, ধন্যবাদ। দেখেন আমরা মামলা, কয়েকটি মামলার কথা বলি, এটা জেনে নেন। একটা হচ্ছে ধরেন সিআর মামলা, জিআর মামলা। কয়েকটা মামলা সম্পর্কে আমরা জেনে নেই। জিআর মামলা। 3 নম্বর হচ্ছে নন জিআর মামলা। ফৌজদারি মামলাগুলো আমরা জেনে নেই। হ্যাঁ, আর্জি দাখিলের মাধ্যমে, এটা হচ্ছে সোনালী রূপালী, এটা তো হচ্ছে আমাদের দেওয়ানি কার্যবিধিতে বলায়। আরেকটা মামলা আছে ইউডি মামলা। আরেক প্রকার মামলা আছে পিটিশন মামলা। কয় প্রকার মামলা আমরা এখানে লিখলাম। এটা অনেকেই আপনাকে পড়ায় না, অনেকেই পড়াবে না। এটা আপনার বিষয়টা হচ্ছে নলেজটা কি আপনি জানেন। আমি কয় প্রকার মামলার সিরিয়াল দিলাম একটু দেখেন। এখন আমরা দেখব কোন মামলাটা কোন আদালতে দায়ের করতে হয়। হ্যাঁ, ঘুম পাচ্ছে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ? ঘুম পাচ্ছে কিনা? কে বললো থানা এবং আদালতে? হ্যাঁ, ওটা পরে ক্রমিক মামলা। দেখেন আমি আপনাদেরকে বলবো এখন সিআর মামলাটা, এটা আমরা সাধারণ সবাই জানি। প্রশ্ন করলে সিআর জিআর এই দুইটাই বলেন। দেখেন সিআর মামলাটা নালিশ দায়েরের মাধ্যমে দায়ের করা হয়, নালিশ। জিআর এবং নন জিআর এই 2 ধরনের মামলা, ইউডি মামলা, এই 3 ধরনের মামলা থানায় হয়। কোথায় হয়? থানায়। সিআর মামলা আদালতে হয়। কোথায়? কগনিজেন্স আদালতে। পিটিশন মামলাগুলো কি অনেকেই বুঝবেন না। এই পিটিশন বা ক্রমিক মামলা যাই বলি না কেন, স্যার ফৌজদারি কার্যক্রম শুরু হয় 3 ভাবে। 3 ভাবে কেন? এই যে পিটিশন মামলাগুলো, এই যে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখলাম না, নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মামলাগুলো হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটে হয়। যেমন ধরেন এই যে 144 ধারার মামলা, 145 ধারার মামলা, 98 ধারার মামলা, 107/117 ধারার মামলা, এটা এই মামলাগুলো কোথায় হয়? নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। দেখেন তো শর্ট টেকনিক, একদম ক্লিয়ার ভাবে এখান থেকে শিখে নেন। সিআর মামলাটা নালিশ দায়েরের মাধ্যমে আদালতে আপনি দায়ের করেন। ওকে, জিআর মামলা হবে থানায়, নন জিআর মামলাও থানায়, ইউডি মামলায় থানায়। তাহলে নন জিআর, জিআর, ইউডি এই 3 ধরনের মামলা থানায় হয়। কোথায় হয়? থানায়। জিআর, নন জিআর, ইউডি মনে থাকবে। পিটিশন মামলাগুলো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। যেমন ধরেন এই যে 107/17 ধারার মামলা, কেউ হুমকি প্রদর্শন করলো, কেউ আয়সায় দেখেন আপনার সিনিয়রের চেম্বারে দেখবেন অনেক লোক আসে যে স্যার এই আসামিরা আমাকে বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে, বাড়ি থেকে বের হতে পারি না, ইত্যাদি ইত্যাদি, জানমালের নিরাপত্তার জন্য আমার একটা মামলা কইরা দেন, এরকমের কথা কিন্তু বলে। এটা হচ্ছে জানমালের নিরাপত্তা, 107/17 ধারা। কথাটা মজার শোনা গেলেও এরকম হয়। এগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হয়ে থাকে। 144, 145 জেলা ম্যাজিস্ট্রেট আদালত। হ্যাঁ, এডিএম কোর্ট, এডিএম এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট সজল আহমেদ সফল। ওকে, এই মামলাগুলো কোথায় হয়? নির্বাহী আদালতে। অর্থাৎ এডিএমও তো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সজল আহমেদ উনিও তো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওকে, সিআর মামলা নালিশি মামলা হিসেবে আদালতে দায়ের করা হয়, জেলা ম্যাজিস্ট্রেট দায়ের করা হয়, ইউডি অপমৃত্যু মামলা থানায় হয়, এডিএম কোর্ট। ওকে, বোর্ডের সাইডে চলে গেছে স্যার, দেখা যাচ্ছে না, তাই বোর্ড সাইডে চলে যাচ্ছে। ওকে, কই দেখাই তো যাচ্ছে, পুরো বোর্ড তো ক্লিয়ার আমার মোবাইলে, পুরো বোর্ডটাই ক্লিয়ার আছে, নো প্রবলেম। ঠিক আছে,
তাহলে আমরা মামলার বেসিকটা জেনে নিলাম, সিআর, জিআর, নন জিআর, ইউডি, পিটিশন। সিআর, জিআর, নন জিআর, ইউডি, পিটিশন মনে থাকবে? একবার লিখে ফেলেন তো সবাই। আমরা এখন দেখব একটা ফৌজদারি মামলার বিভিন্ন ধাপ। এই যে ফৌজদারি মামলার বিভিন্ন ধাপ যদি আপনার জানা থাকে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখান থেকে শিখে ফেলতে পারেন, জানতে পারেন। তো ফৌজদারি মামলা আমাদের বিভিন্ন ধাপ জানতে হলে প্রথমেই যে বিষয়টা মনে রাখতে হবে, ট্রায়াল পূর্ব, ট্রায়াল পূর্ব ধাপ। কয়টা ধাপ? ট্রায়াল পূর্ব একটা ধাপ আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রায়াল পরবর্তী ধাপ। দেখেন আজকের ক্লাসটা কিন্তু একদম লিখিত, ভাইবার, এমসিকিউ সবার জন্যই প্রযোজ্য। বেসিক্যালি আপনার আইনের ফৌজদারি কার্যবিধির বস হওয়ার জন্য সবগুলো প্রযোজ্য। ট্রায়াল পরবর্তী, ট্রায়াল পরবর্তী, হ্যাঁ ট্রায়াল ধাপ, পরবর্তী ধাপ না, ট্রায়াল ধাপ, এটা হবে ট্রায়াল ধাপ। আর একটা ট্রায়াল পরবর্তী ধাপ। কয়টা ধাপ? এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ওকে রোজা রহমান, জি, সিআর, জিআর, ইউডি, নন জিআর, পিটিশন। ওকে, তাহলে দেখেন ট্রায়াল পূর্ব ধাপ, ট্রায়াল ধাপ, ট্রায়াল পরবর্তী ধাপ। একটা মামলা কিভাবে শুরু হবে, কিভাবে চূড়ান্ত নিষ্পত্তি হবে, চলুন আমরা দেখে নিই। তিনটা ধাপ আমাদের মনে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রায়াল পূর্ব ধাপ, কারণ এই ধাপটা এমন একটা গুরুত্বপূর্ণ ধাপ, অনেকেই বুঝবেন না এখন। যদি আপনি মনোযোগের সাথে এখন না করেন, এই ধাপটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ধাপ। কারণ এই ধাপটা যদি না বুঝতে পারেন, ফৌজদারি মামলা আপনি বুঝতে পারবেন না। প্রথমে চলে যাচ্ছি ট্রায়ালের পূর্ব ধাপটা কি। একটু ভালোভাবে আমার এই বোর্ডের দিকে মনোযোগ দিতে হবে আপনাদের। ওকে, ট্রায়াল পূর্ব ধাপ, ট্রায়াল পূর্ব ধাপ। দেখেন এই যে ট্রায়াল পূর্ব ধাপটা কি, আমরা সাধারণত জানি একটা ফৌজদারি মামলা কয় উপায়ে দায়ের করা হয়? দুই উপায়ে। ফৌজদারি মামলা কয় উপায়ে দায়ের করা হয়? দুই উপায়ে। কয় উপায়ে? দুই উপায়ে। আপনি প্রথম উপায়টা হচ্ছে থানায়। আপনি থানায় কিন্তু দায়ের করতে পারবেন, আবার আদালতেও দায়ের করতে পারবেন। ওকে, দেখেন আদালতে আপনি যদি এটা দায়ের করেন তাহলে নালিশ দায়েরের মাধ্যমে হয়। নালিশ, এটা সিআর মামলা হিসেবে পরিচিত। তবে থানায় যদি আপনি দায়ের করেন, এখানে থানায় দায়ের করলে একটা হতে পারে জিআর, আরেকটা হতে পারে নন জিআর। এই যে জিআর এবং নন জিআর, যেগুলো কগনিজেবল অফেন্সের অপরাধ সেটি হচ্ছে জিআর মামলা, আর যেগুলো নন কগনিজেবল অফেন্সের অপরাধ সেগুলো হচ্ছে নন কগনিজেবল, আমল অযোগ্য। আমল অযোগ্য, আমলযোগ্য এটা কি? যেগুলো পুলিশ সাধারণত, আমরা এটা মনে রাখবেন, পুলিশ বিনা ওয়ারেন্টে, পুলিশ যে অপরাধের জন্য বিনা ওয়ারেন্টে অপরাধীকে গ্রেফতার করতে পারে তাকে বলা হয় কগনিজেবল অফেন্স। ওয়েট 1 মিনিট, ফ্যান দিতে মনে নাই, ফ্যান দিলাম, ফ্যান দিতে মনে নাই, গরম লাগতেছে। হ্যাঁ, যা বলছিলাম যে আমলযোগ্য এবং আমল অযোগ্য এটাও আপনাকে জানতে হবে। আমলযোগ্য কি? আমলযোগ্য বলতে বোঝাচ্ছে, কগনিজেবল অফেন্স বলতে বোঝাচ্ছে যে অপরাধগুলো পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে। আবার আমল অযোগ্য মানে নন কগনিজেবল অফেন্স, এটা হচ্ছে পুলিশ যেগুলো বিনা ওয়ারেন্টে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত আসামিকে অ্যারেস্ট করতে পারে না, সেগুলোকে বলা হয় নন কগনিজেবল অফেন্স। যদি কগনিজেবল অফেন্স হয় সেটা হচ্ছে জিআর মামলা, যেটা 154 ধারা অনুযায়ী দায়ের করা হয়। আর নন জিআর হচ্ছে কগনিজেবল, নন কগনিজেবল অফেন্স, এটা হচ্ছে 155 ধারা অনুযায়ী দায়ের করা হয়। এটা হচ্ছে পরের ধাপ। তো আমরা প্রথমে, হ্যাঁ, পুলিশ বিনা পরানায় মানে বানানটা ভুল হয়েছে, হ্যাঁ, পুলিশ বিনা উইথাউট ওয়ারেন্টে গ্রেফতার করতে পারলে, হ্যাঁ, এটা আমরা জানলাম। তাহলে থানায় যে অভিযোগটা দায়ের করবেন, যদি আমলযোগ্য অপরাধের কথা হয়
তাহলে এটা জিআর মামলা হবে, আমল অযোগ্য হলে নন জিআর মামলা হবে। এটা সাধারণত জেনে নেন। হ্যাঁ, ট্রায়াল পূর্ববর্তী ধাপ। এখন দেখেন, যদি সিআর মামলাগুলো হয় তাহলে আপনি ধরেন নালিশ দায়ের করলেন। প্রথমেই যদি সিআর মামলার কথা বলি, এই একটা নালিশ দায়ের করলেন। আর কগনিজেবল যদি হয়, কগনিজেল আমলযোগ্য থানায় দায়ের করতে পারেন। নন কগনিজেবল হলে মানে আমল অযোগ্য হলে, অযোগ্য লেখি তাহলে মনে থাকবে, এটা হয়ে যাবে নন জিআর। এখন দেখেন নালিশটা আদালতে কিন্তু আপনি নন কগনিজেবল আর কগনিজেবল উভয় অপরাধের জন্যই আদালতে নালিশ দায়ের করতে পারেন। নালিশ দায়েরের পর দেখেন, আমরা এটা ফৌজদারি কার্যবিধি 200 ধারাতে দেখব। ফৌজদারি কার্যবিধি 200 ধারাতে কিন্তু নালিশকারীকে পরীক্ষা করা হবে। নালিশকারীকে পরীক্ষা করার পরে আদালত যদি ওই মামলাটা আমলে গ্রহণ করেন, সরাসরি আমলে গ্রহণ করতে পারেন। আমরা 200 ধারা থেকে 205 ধারায় কিন্তু এই বিস্তারিত বিষয় আমরা জানব, যে আদালত কখন কগনিজেবল বা নন কগনিজেবল যাই হোক না কেন, আদালত যদি এটা আমলে গ্রহণ করেন, আদালত ইচ্ছা করলে নালিশটা দায়ের করার পরে আদালত কি করতে পারে, অনেকগুলো পদক্ষেপ এখানে নিতে পারে। যেমন ধরেন, একটু ভালো করে বুঝেন, আদালত ইচ্ছা করলে এটাকে সমন দিতে পারেন বা ওয়ারেন্ট দিতে পারেন, তদন্ত দিতে পারেন, বা এই যে থানায় পাঠাতে পারেন FIR হিসেবে গণ্য করার জন্য, অথবা তদন্ত করার জন্য, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের বিষয় আদালত কিন্তু এখানে করে থাকেন। আদালতে যখন আপনি একটা নালিশ দায়ের করবেন, ভালো করে লক্ষ্য করেন, আদালত কিন্তু এই সিআর মামলাটা, নালিশি মামলাটাও কিন্তু পরবর্তীতে FIR হিসেবে জিআর মামলায় রূপান্তরিত হতে পারে। মাথার উপর দিয়ে যাচ্ছে আরমান শিপন, সিম্পল বিষয়। ধরেন আদালতে আপনি একটা নালিশ দায়ের করলেন। এই নালিশটা আদালত কি করতে পারে, বিভিন্ন রকমের আদেশ দিতে পারে। সিম্পল বিষয়, দেখেন এনতে বুঝাই দিই, এখান থেকে বুঝাই। একটা নালিশ যখন আদালতে দায়ের করলেন, আদালত 200 ধারার জবানবন্দি গ্রহণ করাবেন। ভালো করে বুঝতে হবে, 200 ধারার জবানবন্দি গ্রহণ করানোর পরে আদালত ইচ্ছা করলে এটাকে যে কোনো জায়গা, যেমন ধরেন CID, PBI বা স্থানীয় চেয়ারম্যান, এনি পারসন, যে কোনো ব্যক্তির নিকট এটা কি করতে পারে, ইনভেস্টিগেশনের জন্য, তদন্তের জন্য দিতে পারেন। যে কোনো রকমের আদেশ আদালত দিতে পারেন। ইচ্ছা করলে আদালত এটাকে কি করতে পারেন, সমন বা ওয়ারেন্ট যাই বলি না কেন দিতে পারেন। সরাসরি আমলে গ্রহণ করে সমন ওয়ারেন্ট দিতে পারেন। আদালত এটাকে ইচ্ছা করলে থানায় পাঠাতে পারেন। থানায় পাঠালে অনেকগুলো আদেশ দিতে পারেন। থানায় আদালত কি করতে পারেন, FIR হিসেবে রুজু হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। থানায় আদালত কি করতে পারেন, থানায়ও তদন্ত দিতে পারেন। তাহলে বিভিন্ন রকমের আদেশ কিন্তু আদালত এখানে নালিশ দায়ের করার পরে দিয়ে থাকেন। এইটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন। যে আদালতে যখন কোনো ব্যক্তি একটা নালিশ দায়েরের মাধ্যমে মামলা করবে, তখন এটাকে 200 ধারার জবানবন্দি হবে। 200 ধারার জবানবন্দি হওয়ার পরে আদালত যদি বিশ্বাস করেন, সমন বা ওয়ারেন্ট, অর্থাৎ সমন বা ওয়ারেন্ট দিতে পারেন। আদালতে যদি বিশ্বাস না হয়, তাহলে তদন্তের জন্য আদেশ দিতে পারেন। যে কোনো জায়গা হতে পারে, CID হতে পারে, PBI হতে পারে, চেয়ারম্যান হতে পারে, সমাজসেবা ইত্যাদি ইত্যাদি, যে কোনো ব্যক্তির নিকট তদন্ত করার জন্য আদেশ দিতে পারেন। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আদালত ইচ্ছা করলে এই অপরাধটা ওয়ারেন্ট বা সমন দিতে পারেন। তৃতীয় নাম্বার দেখেন, এই সিআর মামলাটাই কিন্তু থানায় গেলে, যদি থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট আদালত FIR হিসেবে রুজু করার জন্য পাঠিয়ে দেন, তখন কিন্তু এটা FIR হিসেবে তখন জিআর মামলায় রূপান্তরিত হবে। আবার থানায় তদন্ত করারও আদেশ দিতে পারেন। এইটুকু বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করেন। আর কারা বুঝতে পারেন না, এইটুকু না বুঝতে পারলে আপনি কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না। এইটুকু বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। অনেক হ্যাঁ, তদন্ত প্রতিবেদনের জন্য আদেশ দিতে পারেন। আসলেও এগুলো মুখে বলেও আপনাকে বোঝানো যাবে না, মাথার উপর দিয়ে যেতে পারে যদি কোর্ট প্র্যাকটিস করে না থাকেন। থানায় ইনভেস্টিগেশনের পর, হ্যাঁ, থানায় যদি তদন্ত হয়, তদন্ত হওয়ার পরে প্রতিবেদন দিতে পারেন। অনেক আদেশ আদালত দিতে পারেন, অনেক। তাহলে দেখেন
অনেকগুলো আদেশ আদালত এখানে দিতে পারেন। আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, নালিশটাও কিন্তু পরবর্তীতে থানায় আদালত এফআইআর হিসেবে ট্রিট করার জন্য আদালতে পাঠিয়ে দিলে, আদালত যখন থানায় পাঠিয়ে দেবেন, থানায় কিন্তু এটা জিআর মামলা হিসেবে হয়ে যেতে পারে যদি এফআইআর আদেশ দেন, এফআইআর এর আদেশ। আবার বলি, হ্যাঁ সিরাজ খান, ইয়েস স্যার বুঝছি। দেখেন, ধরেন আপনি থানায় আদালতে একটা নালিশ দায়ের করলেন। আদালতে আমরা জানি নালিশ দায়ের করা হয়। আদালতে যখন আপনি নালিশ দায়ের করবেন, ম্যাজিস্ট্রেট কিন্তু বাদীর জবানবন্দি গ্রহণ করাবে। বাদীর জবানবন্দি গ্রহণ করার পরে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, বিচারক এখানে ইচ্ছা করলে আসামির বিরুদ্ধে সমন দিতে পারেন, তখন মামলা রেডি। ইচ্ছা করলে আসামির বিরুদ্ধে ওয়ারেন্টও দিতে পারেন। এখন ম্যাজিস্ট্রেট বিশ্বাস হলো না, তখন তিনি কিন্তু মামলাটা যে কারো দিয়ে, যে কোনো ব্যক্তিকে দিয়ে তদন্ত করাতে পারেন। যেমন সিআইডিকে দিয়ে তদন্ত করাতে পারেন, পিবিআই, ডিবি, তারপরে হচ্ছে থানা, চেয়ারম্যান বা স্কুল টিচার, সমাজসেবা অধিদপ্তর, এরকমের বহু জায়গা আছে। আদালত যাকে ভালো মনে করেন তার কাছেই তদন্ত করার জন্য নির্দেশ দিতে পারেন। আর তদন্ত হওয়ার পরে যদি সত্যতা আসে, তারপরে আদালত ওয়ারেন্ট বা সমন পরবর্তীতে আদেশ দিয়ে থাকেন। আরেকটা আদেশ হচ্ছে, আদালত ইচ্ছা করলে সমন, তদন্ত এগুলো না দিয়ে আদালত সরাসরি থানায় পাঠিয়ে দিতে পারেন এফআইআর করার জন্যে, যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে কি করা হলো, এই নালিশটি দ্রুত এফআইআর করার জন্য নির্দেশ প্রদান করা হলো। তাহলে থানায় কিন্তু এফআইআর করার জন্য পাঠালে তখন কিন্তু সেটা জিআর মামলা হয়ে যাবে। আবার থানায় কিন্তু তদন্ত করারও জন্য পাঠান। তাহলে বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করবেন, একটু বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। হ্যাঁ, তাহলে এখানে নালিশটা আমরা দেখলাম আদালত অনেকগুলো বিষয় এখানে করে থাকেন। তাহলে আমরা দেখলাম, এখানে দেখেন এফআইআরটা হওয়ার পরে কি হবে, এখানেও কিছু কার্যক্রম আছে। যদি এটা এফআইআর হয়, আদালত যদি 154 ধারার বিধান মতে এফআইআর করেন, আদালত থানা যদি এটা দেখেন কগনিজেবল অফেন্স, থানায় যদি দেখা যায় কগনিজেবল অফেন্স, তখন কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনি যদি থানায় কোনো এজাহার দায়ের করেন, থানায় এজাহার দায়ের করার পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখবেন এই এজাহারটা আমলযোগ্য নাকি আমলযোগ্য। যদি আমলযোগ্য বা কগনিজেবল অফেন্স হয়, সঙ্গে সঙ্গে সেটা 154 ধারার বিধান মতে এফআইআর হিসেবে রুজু করবেন। এফআইআর করার পরে দেখেন, এই মামলাটা এফআইআর করার পরে একজন আইও নিযুক্ত হবে, ইনভেস্টিগেশন অফিসার। তিনি এই যে 154 থেকে আমরা যখন পড়ব 173 ধারা পর্যন্ত, বাংলা ইংরেজি মিশিয়ে দিচ্ছি, 173 ধারা অর্থাৎ সর্বশেষ 173 ধারাতে আইও সাহেব তদন্ত করার পরে এই ধারাগুলো যখন পড়ব, তখন আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে আইও সাহেব যখন একটা এফআইআর হওয়ার পরে ওই মামলাটা তদন্ত করবেন আইও, তখন কিন্তু তিনি এখানে 161 সাক্ষীদের জবানবন্দি, আসামিকে 164 করাতে পারেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, প্রকাশ্যে গোপনে তদন্ত করবেন, আরও অনেক ওয়ে আছে, কেস ডায়েরি প্রস্তুত করবেন। সর্বশেষ তিনি 173 ধারার বিধান মতে আদালতে তিনি চার্জশিট দাখিল করবেন। চার্জশিট, এই যে চার্জশিটটা দেখেন, এখানে ঘটনা যদি সত্য হয় চার্জশিট দাখিল করবেন, ঘটনা মিথ্যা হলে অর্থাৎ সিএস দাখিল করবেন সত্য হলে, আর মিথ্যা হলে এফআরটি দাখিল করবেন, ফাইনাল রিপোর্ট দাখিল করবেন, ফাইনাল রিপোর্ট। এটা হচ্ছে এফআইআর এর ক্ষেত্রে, এটা এফআইআর এর ক্ষেত্রে প্রযোজ্য। মামলা দায়েরের পর সমন ওয়ারেন্ট দিতে পারে, অথবা তদন্ত অথবা থানায় এফআইআর দেওয়ার আদেশ দিতে পারেন। ভেরি গুড এমরান শিফন, এত সুন্দর একটা ক্লাস, আর ভবিষ্যতে আইনজীবীরা আস্তে আস্তে কমে যাচ্ছে। এত সুন্দর একটা ক্লাস, আর ভবিষ্যৎ আইনজীবীরা আস্তে আস্তে কমে যাচ্ছে। ও লাইভের কথা বলতেছেন আরিফ হোসেন, যারা রয় তারাই সয়। ওকে, সরি, যারা সয় তারাই রয়, এইভাবে হবে কথাটা। হ্যাঁ, আইও ইনভেস্টিগেশনের পর চার্জশিট দাখিল করবেন। ওকে, এফআইআর এর জন্য নির্দেশ দিতে পারেন, আইনগত ব্যবস্থার জন্য নির্দেশ দিতে পারেন। ওকে, সর্বশেষ যখন দারোগা চার্জশিট দাখিল করবেন, দেখেন চার্জশিট দাখিল করার পরে আসামি যদি হাজির না হয়, সমন, ওয়ারেন্ট বহুত কিছু হবে। যাই হোক, চার্জশিট দাখিলের পরে
আসামি দেখেন আদালতে যখন আদালতে চার্জশিট দাখিল হয়ে যাবে, চার্জশিট দাখিল হওয়ার পরে এই মামলার সকল আসামি যদি হাজির হয়ে যায়, আদালতে হাজির হয়ে যায়, তখন মামলাটা রেডি ফর ট্রায়াল, রেডি ফর ট্রায়াল, হ্যাঁ, রেডি ফর ট্রায়ালে চলে যাবে, বিচারে চলে যাবে। চার্জশিট দেওয়ার পরে কিন্তু মামলা বিচার পরবর্তী স্টেপে আমরা চলে যাব। পূর্ববর্তী ট্রায়াল পূর্বে কি কি হতে পারে এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে দেখেন চার্জশিট পরিমাণ, এটা হচ্ছে ট্রায়াল পূর্ববর্তী স্টেজ। এখন দেখেন আসামি, একটা মামলায় ধরেন 5 জন আসামি আছে, 5 জনের মধ্যে 4 জন জামিন হয়েছে, 1 জন পলাতক। এই যে 1 জন পলাতক, এই 1 জন পলাতক হলে তার বিরুদ্ধে কি হবে? তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, তার বিরুদ্ধে কি হবে? ক্রুক হুলিয়া, হ্যাঁ, তারপরে হবে ক্রুক হুলিয়া ইত্যাদি হতে পারে না, ক্রুক হুলিয়া। দেখেন আসামি যদি, সকল আসামি যদি আদালতে হাজির হয়ে যায়, তাহলে মামলাটা, এই যে 8ম কলাম আমরা দেখলাম, কোন আদালত ওই মামলাটা বিচার করতে পারে, ওই আদালতে বিচারের জন্য মামলাটা ট্রান্সফার হবে, বদলি হবে। আরেকটা কথা দেখেন, যদি আসামি 5 জনের মধ্যে 1 জন ধরেন পলাতক, অথবা 2 জন পলাতক, অথবা সকল আসামি পলাতক, তখন কি হবে? তখন তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, তারপরেও না পাওয়া গেলে ক্রুক হুলিয়া এটা হবে, তারপরে না পাওয়া গেলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হবে, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া কত ধারায় আছে কমেন্ট করবেন। সিএস বা এফআরটি, আবার বলেন সিএস আর এফআরটি 173 ধারাতে আয়ো, এখানে রিপোর্ট দিবেন, পুলিশ রিপোর্ট। এই যে এফআইআর হওয়ার পরে মামলাটা 154 ধারাতে যখন এফআইআর হয়, তখন কিন্তু মামলাটা ঘটনাস্থল আয়ো কি করেন? 161 সাক্ষ্যের জবানবন্দি, তারপরে এখানে যদি প্রয়োজন মনে করেন রিমান্ড চাইতে পারেন, ঘটনাস্থল পরিদর্শন, স্কেচ ম্যাপ, ঘটনার পূর্বে কে পশ্চিমে কে, আরও বিভিন্ন রকমের বিষয় এখানে তিনি প্রকাশ্যে গোপনে তদন্ত করার পরে পুলিশ যে একটা ফাইনাল রিপোর্ট দাখিল করেন, তাকে বলা হয় পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্টটা মূলত 2 প্রকার, একটা হচ্ছে চার্জশিট, আরেকটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। চার্জশিট হচ্ছে এখানে যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে চার্জশিট দাখিল করবেন, ঘটনা মিথ্যা হলে ফাইনাল রিপোর্ট দাখিল করবেন, এইটুকুই বুঝে রাখেন। আমরা যখন 173 ধারা পড়াবো বিস্তর আলোচনা করা ইনশাল্লাহ হবে। ওকে, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? পেপার কাটিং করতে হবে, রাইট। তাহলে আসামির বিরুদ্ধে প্রথমে ওয়ারেন্ট হবে, তারপরে ক্রুক হুলিয়া, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া 339 বি, এ হবে না, 339 বি। হ্যাঁ, ভেরি গুড, মৃদুল চক্রবর্তী সর্বপ্রথম উত্তর দিয়েছেন। তাহলে 339 খ ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অনুসারে পরে কি হবে? মামলাটা বদলি, এটাকে বলা হয় বদলি। আর বদলি হওয়া মানে হচ্ছে ওই যে ট্রায়াল পর্যায়ে মামলাটা চলে যাবে। এটা আমরা ট্রায়ালের পূর্ববর্তী ধাপ রাখলাম, এখানেই আমার এই স্টপ থাকুক, হ্যাঁ, এখানেই থাকুক। এটা আমরা জিআর মামলার ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে। নন জিআর মামলাটা একটু দেখে নেই। নন জিআর মামলাটা কি হবে? আমরা যখন 155 ধারা আলোচনা করব বিস্তারিত এটা জানতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে আমল অযোগ্য ধারার ক্ষেত্রে, এটা যখন থানায় দায়ের করা হয়, আমল অযোগ্য ধারার কোনো অপরাধ যখন থানায় দায়ের করা হবে, তখন ভারপ্রাপ্ত কর্মকর্তা বা যে কোনো একজন আইও কি করবেন? প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের একটা অনুমতি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন বা তদন্ত করবেন। অনুমতি ব্যতীত কিন্তু এটা করা যাবে না। অনুমতি পেলে তদন্ত করে যদি ঘটনার সত্যতা পায়, এটাকে বলা হয় প্রসিকিউশন মামলা। প্রসিকিউশন আদালতে দাখিল করবেন, আর এটাই হচ্ছে নন জিআর মামলা। আর নন জিআর মামলাতে কোনো চার্জশিট হয় না, একদম ফাইনাল তদন্ত করার পরে এটা প্রসিকিউশন দাখিল করা হয়। এই প্রসিকিউশনটা দাখিল করার পরে তখন কিন্তু ওই মামলাটা আসামি যদি হাজির হয়ে যায়, সকল আসামি, দেখেন এখানে কিন্তু শর্ত আছে। ধরেন এই যে আমি বললাম 5 জন আসামি যদি থাকে, সকল আসামি যদি জামিন হয় বা হাজতে থাকে, যাই হোক না কেন, অর্থাৎ আদালতে হাজির থাকতে হবে। আসামি হাজিরা দিলে জামিন হতেও পারে বা হাজতেও দিতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না, তখনও মামলাটা রেডি ফর ট্রায়ালে বদলি হবে। তবে একটা আসামিও যদি পলাতক থাকে, কোনোদিনও সে যদি কোর্টে না যায়, তখন কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। ওয়ারেন্ট, ক্রুক বা হুলিয়া, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, তারপরে হচ্ছে 339 খ, মামলাতে বদলি হবে। হ্যাঁ, বদলি। ওকে,
তাহলে আমরা সিআর মামলাগুলো দেখি। এই যে সিআর মামলাগুলো আদালত যদি সরাসরি সমন দিয়ে থাকেন, এখানে সমন পাওয়ার পর আদালতে কি করতে হবে, সকল আসামি যদি জামিন হয়ে যায় ভালো, মামলাটা সঙ্গে সঙ্গে রেডি ফর ট্রায়ালে বদলি হয়ে যাবে। আর যদি আসামিগণ 1জন বা 2জন আসামি পলাতক থাকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে। তারপরে আমরা দেখলাম হুলিয়া, তারপরে ক্রুক, তারপরে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, সেম বিষয়। হ্যাঁ, আসামি পলাতক থাকলে, ওয়ারেন্ট থাকলে, খুঁজে পাওয়া না গেলে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অনুযায়ী মামলাটা বদলি হতে হবে। তাহলে জিআর, সিআর, নন জিআর যেভাবেই হোক না কেন সকল আসামি, এক কথা মনে রাখেন, আমার সাথে যারা কোর্ট প্র্যাকটিস করেন তারা এই বিষয়টা ক্লিয়ার। যারা কোর্ট প্র্যাকটিস করেন, মামলা বদলি এটা কি, মামলা বদলি কখন হয়, এই মামলাটা কখন বদলি হয়, কে ব্যাখ্যা করতে পারবেন? আমি বলেছিলাম যদি ক্লাসটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে ফৌজদারি কার্যবিধির ভস হয়ে যাবেন। ভস না বুঝতে পারলে ভাই কিচ্ছু করার নাই। আর আমি যে ভাষায় বোঝাচ্ছি এইরকম ভাষায় আমি মনে করি কে বোঝাবে আপনাকে? তাহলে দেখেন মামলা বদলি মানে কি। এই যে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, মামলা বদলি দুই ভাবে হতে পারে। ধরেন সকল আসামি, একটা মামলার সকল আসামি জামিন হয়ে গেলে, জামিনও হতে পারে বা আদালতে হাজির হয়ে হাজতেও যেতে পারে, কথাটা বুঝতে হবে। আদালতে হাজির হয়ে জামিনও হতে পারে বা হাজতেও যেতে পারে। যদি ওই মামলার সকল আসামি এখানে আদালতে হাজিরা দিয়ে থাকে তখন মামলাটা বদলি হয়, যে কোনো মামলা। আবার জিআর মামলার ক্ষেত্রে সিএস বা চার্জশিট আসার পরে সকল আসামি উপস্থিত থাকলে তখন মামলাটা বদলি হবে। বিচারের জন্য প্রস্তুত হওয়া, রাইট, বিচারের জন্য প্রস্তুত, এটা হচ্ছে ট্রায়াল পূর্ববর্তী স্টেজ আমরা জানলাম। হ্যাঁ, ভেরি গুড। সকল আসামি আদালতে হাজির হলেই বদলি হবে। এবং জিআর মামলার ক্ষেত্রে চার্জশিট যাওয়ার পরে মামলা যখন প্রস্তুত, বিচারের জন্য প্রস্তুত, তখন কিন্তু মামলাটা বদলি হয়। এটা আমরা ট্রায়াল পূর্ববর্তী ধাপ দেখলাম, তাই না? ট্রায়াল পূর্ববর্তী ধাপ। এখন ট্রায়াল ধাপটা দেখি। ট্রায়ালে কি কি হবে? ট্রায়াল ধাপ দেখেন। আজকের ক্লাসটা কিন্তু যারা ভাইবা দিবেন বিশেষ করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাব্বা, আপনার সাফল্য কামনা করি। ভানু ঘোষ, অ্যাডভোকেট জামাল রহমান ভানু ঘোষ, আপনার সাফল্য কামনা করি। স্যার আপনার মতো এত সুন্দর করে কেউ বুঝায় না সোনালীর উপরে। এখন দেখেন ট্রায়াল ধাপ। এই যে মামলা যখন ট্রায়াল অর্থাৎ বিচারের জন্য প্রস্তুত, তখন মামলাটা বিচারের জন্য বদলি হবে। তাহলে কোথায় বলা আছে এটা বদলির কথা, বলেন তো দেখি কোথায়? অর্থাৎ দ্বিতীয় তফসিলের কথা আমি বোঝাতে চাচ্ছি। দ্বিতীয় তফসিলের কত কলামে এই বদলির বিষয়টা, ট্রায়ালের বিষয়টা বলা হচ্ছে? কত কলামে একটু কমেন্ট করবেন। কত কলাম অনুযায়ী বদলি হয় জানেন? এই যে আমরা দ্বিতীয় তফসিলটা কেন আপনাদেরকে বারবার কলিজা বললাম যে দ্বিতীয় তফসিলের যে 8টা কলাম আছে, এই 8টা কলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 8টা কলামের মধ্যে 8ম কলামটা অনুযায়ী ট্রায়াল অর্থাৎ মামলা বিচারের জন্য যখন প্রস্তুত হবে, ট্রায়ালে যখন বদলি হবে, ওই 8ম কলাম অনুযায়ী বদলি হবে যে একটা ধারার জন্য, একটা অপরাধের জন্য কোন আদালত ওই মামলাটা বিচার করতে পারে। যে আদালত বিচার করবে ওই আদালতে কিন্তু বদলি হবে। এই বিষয়টা বলা হচ্ছে 8ম কলামের। ভেরি গুড। 2-8 প্রেস মাহমুদ যুক্ত আছেন। তাহলে এই 8ম কলামে কিন্তু এই বিষয়টা বলা আছে যে কোন আদালত কর্তৃক ওই অপরাধটা বিচারযোগ্য, কোন আদালত বিচার করতে পারে। হ্যাঁ, তাহলে এই যে ট্রায়ালে যখন বদলি হবে তখন ট্রায়াল আদালতে অনেক সময় আপনাকে দেখা যায় আবার পুনরায় একটা জামিন নিতে হয়, অস্থায়ী জামিনে থাকলে। যাই হোক, আমরা সেই দিকে না যেয়ে আমরা চলে যাই সরাসরি চার্জ। দেখেন এই চার্জ আমরা ফৌজদারি কার্যবিধির এই যে 241 ধারা থেকে আবার দায়রা আদালত হলে 265 এই ধারাগুলোতে চার্জ সম্পর্কে বলা আছে। এখন দেখেন চার্জটা গঠন হবে, চার্জ গঠন কখন হবে? দেখেন এখানে 3 ধরনের আদেশ আদালত দিতে পারেন। কয় ধরনের আদেশের কথা বললাম? 3 ধরনের আদেশ। এটা আদালত ডিসচার্জ করতে পারেন। ডিসচার্জ কখন ডিসচার্জ করবেন? 241-এর ক ধারার বিধান মতে যদি আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ মামলার, এখানে আদালত কি দেখবেন? এজাহার,
বাদীর জখমের রিপোর্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাগজপত্র বাদীর, এখানে আসামির কাগজপত্রর কথা বলা হয় নাই, বাদীর বিভিন্ন রকমের কাগজপত্র, মামলার আর্জি, চার্জশিট, সিএস, জখমের রিপোর্ট ইত্যাদি 161 এইগুলো দেখার পরে যদি আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বা চার্জ গঠন হওয়ার মতো উপাদান বিদ্যমান না থাকে তখন কিন্তু আদালত আসামিকে ডিসচার্জ করে দিবেন 241 এর ক, অথবা দায়রা আদালত হলে 265 সি। ওকে, ধারা অনুযায়ী মানে অপরাধ অনুযায়ী বদলি হবে। ভেরি গুড। হ্যাঁ, তাহলে দেখেন চার্জের সময় একজন আসামিকে আদালত কি করতে পারেন? ডিসচার্জ করতে পারেন। যার বিরুদ্ধে অভিযোগ নাই তাকে ডিসচার্জ করতে পারেন, অথবা মামলাটাই ডিসচার্জ করে দিতে পারেন যদি চার্জ গঠন হওয়ার মতো কোনো উপাদান বিদ্যমান না থাকে। চার্জ গঠন হওয়ার মতো উপাদান বিদ্যমান না থাকলে মামলাটা ডিসচার্জ। তখন আসামি কি হবে বলেন তো? আসামি কি হবে? আসামি কি খালাস পাবে, অব্যাহতি পাবে, মুক্তি পাবে, নাকি সাজা হবে? একটু কমেন্ট করেন তো, এই প্রশ্নটার উত্তর দেন। এখান থেকে প্রশ্ন, এই প্রশ্নটা এখান থেকে হয়ে থাকে একটা প্রশ্ন। 241 এর ক ডিসচার্জ যদি করা হয়, এখানে আসামি কি খালাস, অব্যাহতি, মুক্তি নাকি সাজা, কোনটা হবে? কমেন্ট করে ফেলেন। দেখেন ফৌজদারি কার্যবিধির এই গভীর রজনীতে 12টা বাজে, 10:30টায় শুরু করেছিলাম, 1.5 ঘন্টা ঊর্ধ্বকাল যাবৎ যারা যুক্ত আছেন সকলকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ইনশাআল্লাহ আর কিছুক্ষণ থাকেন, ফৌজদারি কার্যবিধির অর্ধেক আপনার মনের মধ্যে ঢুকে যাবে। ওকে ওকে, অব্যাহতি, সঠিক উত্তর অব্যাহতি হবে। হ্যাঁ, রাইট। তাহলে এখানে আসামিকে অব্যাহতি দিতে পারেন, ডিসচার্জ, অথবা এখানে যদি আসামি কি করেন, তিনি দোষ স্বীকার করেন, দোষ স্বীকার, দণ্ড দিতে পারেন। চার্জের সময় দণ্ড দেওয়া যাবে যদি আসামি কি করেন, দোষ স্বীকার করেন। ঠিক আছে, আর আসামি দোষ স্বীকার না করলে এই চার্জের সময় কিন্তু তার বিরুদ্ধে কি অভিযোগ গঠন করা হচ্ছে, এখানে চার্জ মানে আসামির বিরুদ্ধে কি অপরাধে বিচার চলমান হবে, অভিযোগ গঠিত হবে, এই বিষয়টাই বর্ণনা করা। এখানে আসামি যদি দোষ স্বীকার করে তখন আসামিকে দণ্ড প্রদান করা যাবে। আর আসামি যদি দোষ স্বীকার না করে তিনি নির্দোষ দাবি করেন, নির্দোষ দাবি করলে তখন চার্জ গঠন হবে। কি হবে? চার্জ গঠন। তাহলে আমরা চার্জ গঠন হচ্ছে পরবর্তী ধাপ। এই চার্জ গঠন হওয়ার পরে তার পরবর্তী ধাপেই কিন্তু সাক্ষীর জন্য দিন ধার্য হবে। কি হবে? সাক্ষীর জন্য দিন ধার্য হবে। স্যার আপনার ধৈর্য অনেক, নন স্টপ ক্লাস নিতে একটু ক্লান্ত হন না? আলহামদুলিল্লাহ সুস্থ আছি, দোয়া করবেন। এই যে চার্জ গঠন হওয়ার পরে পরবর্তী যে ধাপটা, এটা হচ্ছে সাক্ষী, সাক্ষ্য গ্রহণ। এখানে প্রথমেই আদালত বাদী পক্ষকে আহ্বান জানাবেন বা প্রসিকিউশন পক্ষকে, প্রসিকিউশন মানে রাষ্ট্রপক্ষ, জিআর মামলা হলে প্রসিকিউশন, পিপি পাবলিক প্রসিকিউটর, তার উপর দায়িত্ব সাক্ষী আদালতে হাজির করা এবং বাদী। ওকে, হ্যাঁ, পরে তো শোনানোই হবে, আসামিকে পরে শোনানো হবে। রাইট স্যার, আমি অব্যাহতি, খালাস, মুক্তি গুলিয়ে ফেলি, এটা 241 থেকে আমি ক্লাস শেষে একটু আলোচনা করে দেব। হ্যাঁ, কখন মুক্তি কখন খালাস এগুলো আমি একটু আলোচনা করে দেব। সাক্ষ্য গ্রহণ, বাদী অথবা প্রসিকিউশন এখানে প্রথমে সাক্ষ্য গ্রহণ করবেন এবং আসামি পক্ষ কি করবেন? জেরা করবেন। আসামি পক্ষ ইচ্ছে করলে জেরা করবেন। হ্যাঁ, আসামি। তারপরে জেরা জবানবন্দির শেষে একটা ধারা আছে 342, আসামিকে পরীক্ষা করা। আসামিকে পরীক্ষা, আসামি পরীক্ষা, এটা হচ্ছে 342, 342 ধারা। এই যে 342 ধারা, এই সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। কেমন? বাদী পক্ষের সাক্ষ্য, জেরা জবানবন্দি শেষ হওয়ার পরে আসামি পক্ষ এখানে পরীক্ষা হবে 342 ধারা। তখন আদালত আসামি পক্ষকে জিজ্ঞাসা করে থাকেন যে আপনাকে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ জবানবন্দি শুনলেন, এতে করে আপনি কি কোনো সাফাই সাক্ষী দিবেন? এইটাই হচ্ছে মূল বিষয়। আসামি পক্ষ যদি তখন কি করে সাফাই সাক্ষী দিতে চায় তখন কিন্তু সাফাই সাক্ষী দিতে পারেন। স্যার আপনার ক্লাস করতে আমার খুব ভালো লাগে। ওকে, তাহলে আসামি পরীক্ষার সময় আসামিকে বলা হয়, জিজ্ঞাসা করা হয় যে আপনি কি কোনো সাফাই সাক্ষী দিবেন। আসামি যদি সাফাই সাক্ষী দিতে চায় তখন তিনি কিন্তু সাফাই সাক্ষী
আদালতে প্রদান করতে পারেন। সাফাই সাক্ষী মানে আসামি পক্ষ যদি কোনো সাক্ষ্য আদালতে উপস্থাপন করতে চায়, এটা হচ্ছে সাফাই সাক্ষী। ওকে, সাফাই সাক্ষী হওয়ার পরে এটা বাদী পক্ষ যারা করবে, হ্যাঁ, বাদী এই সাফাই সাক্ষীকে যারা করতে পারেন। সাফাই সাক্ষী হওয়ার পরে মামলাটা চলে যাবে যুক্তিতর্ক বা আর্গুমেন্টে। যুক্তিতর্ক বা আর্গুমেন্ট, পরবর্তী ধাপ যুক্তিতর্ক বা আর্গুমেন্ট, অর্থাৎ উভয় পক্ষ যার যার মামলা প্রমাণ করবেন। বাদী পক্ষ প্রমাণ করতে চাইবেন যে ঘটনার সত্যতা, আসামি পক্ষ এখানে প্রমাণ করতে চান যে ঘটনা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, আমার এই আসামিকে অন্যায়ভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যে এই মামলায় জড়িত করা হয়েছে। এবং বাদী পক্ষ কিন্তু প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে চাইবেন এই মামলাটা ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে চাইবেন। ওকে, এবং কোনো কাগজপত্র দিলে ইচ্ছা করলে সাফাই সাক্ষীর সময় দিতে পারে, নো প্রবলেম। তাহলে যুক্তিতর্কের পরেই কিন্তু আমরা চলে যাচ্ছি রায়ে। রায়ে কিন্তু অনেকগুলো আদেশ হতে পারে। রায়ে কিন্তু খালাস হতে পারে, যদি নির্দোষ হয় খালাস, দোষী সাব্যস্ত হলে সাজা। রায় মানে এখানে দুইটা আদেশ, এটা তো আমরা জানি যে এখানে সাজাও হতে পারে, খালাসও হতে পারে, রাইট। তাহলে আমরা যে ট্রায়াল স্টেজের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, চার্জে 3টা আদেশ হতে পারে। আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ যদি চার্জ গঠন হওয়ার মতো না হয়, এখানে আদালত কি করবেন, আদালত এখানে ডিসচার্জ করে দিতে পারেন, আসামিকে অব্যাহতি দিতে পারেন, বা যদি তিনি দোষ স্বীকার করেন দণ্ড দিতে পারেন। নির্দোষ হলে চার্জ গঠন হবে, আসামি যদি নির্দোষ দাবি করে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পরে সাক্ষ্য গ্রহণ হবে, বাদী পক্ষ বা প্রসিকিউশন পক্ষ এখানে সাক্ষ্য দিবেন। প্রসিকিউশন পক্ষ বলতে পিপি কিন্তু, হ্যাঁ, থানার মামলা হলে পিপি সাক্ষ্য হাজির করবেন, আর সিআর মামলার ক্ষেত্রে বাদী সাক্ষী হাজির করবেন। বাদী পক্ষের সাক্ষ্য জবানবন্দি দেওয়ার পরে আসামি পক্ষ জেরা করার পরে 342 বা আসামি পরীক্ষা নামক একটা স্টেজ, এই স্টেজে আসামিকে পরীক্ষা করা হয় এবং আসামিকে জিজ্ঞাসা করা হয় যে আপনার তরফ থেকে কোনো কাগজপত্র দাখিল করবেন কিনা, বা আপনি কোনো সাফাই সাক্ষী দিবেন কিনা। যদি তিনি সাফাই সাক্ষী দিতে চান তাহলে আসামি পক্ষ থেকে সাফাই সাক্ষী দিতে পারেন, এবং যুক্তিতর্ক হবেন। উভয় পক্ষ সাক্ষ্য গ্রহণ হওয়ার পরে যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে, বা আর্গুমেন্ট যাকে বলা হয়। আর্গুমেন্ট হওয়ার পরে রায় হবে। এই রায়ে 2টা আদেশ হতে পারে। এই রায়ে 2টা আদেশ আমরা জানি। এই যে ট্রায়াল পরবর্তী স্টেজে আমরা চলে যাচ্ছি, দেখেন এই রায়ে 2টা আদেশ হয়। রায়ে 2টা আদেশ হতে পারে, সাজা বা দণ্ড অথবা খালাস। ওকে, তারপরে ট্রায়াল পরবর্তী পর্ব, যেটা ট্রায়াল পরবর্তী পর্বে আমরা এখানে দেখব কি দেখব, এখানে আপনি যে কোনো দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিল, সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারে বা রিভিশনও করতে পারে। ওকে, এটাই হচ্ছে একটা ফৌজদারি মামলার এই যে শুরু থেকে শেষ, শুরু থেকে শেষ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার ট্রায়াল পূর্ব পর্ব, এই যে ট্রায়াল পূর্ব যে ধাপটা, ট্রায়াল পূর্ববর্তী যে ধাপটা, ওটাই হচ্ছে সবচাইতে কঠিন। অনেকেই বুঝেন না, যারা কোর্ট প্র্যাকটিস করে থাকেন তারা সহজেই বুঝে থাকেন, আর অনেকেই এটা বুঝেন না। ওকে, হ্যাঁ, একজন স্টুডেন্ট আমাকে বলছেন খালাস, রায়, সাজা, মুক্তি, অব্যাহতি, তারপরে হচ্ছে খালাস, মুক্তি, এটা বুঝেন না। কে বুঝেন না একটু কমেন্ট করবেন, কে কমেন্ট করবেন এটা বুঝেন না, কখন খালাস কখন মুক্তি এটা বুঝেন না অনেকেই। সাজা হয় আপিল রিভিশন, হ্যাঁ, সাফাই সাক্ষী, খালাস হলেও তো আপিল রিভিশন করা যাবে, নো প্রবলেম। অর্থাৎ ওই রায়ে যিনি সংক্ষুব্ধ তিনি এখানে কি করতে পারেন, তিনি এখানে আপিল রিভিশন করতে পারেন। সংক্ষুব্ধ পক্ষ অলরেডি, সাজা হলেই যে আপনি করতে পারবেন আসামি পক্ষ তা না, বাদী পক্ষও তো করতে পারে, আপিল করতে পারে না, ও পর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারে, নো প্রবলেম। ওকে, হ্যাঁ, এটা কে বুঝেন না একটু প্রশ্নটা কে করেছিলেন একটু কমেন্ট করবেন, এই প্রশ্নটা কে করেছিলেন একটু কমেন্ট করবেন। আমি রোজা রহমান, ভেরি গুড। আমরা প্রথমেই চলে যাচ্ছি মুক্তি। মুক্তি মানে রিলিজ। এটা 249 এই ধারাতে আলোচনা করা আছে, 249 ধারা। এই ধারাতে যদি প্রসিকিউশন পক্ষ, এই ধারার মামলাটা মূলত এখানে জিআর এবং নন জিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। এই যে 249, এখানে দেখা যাচ্ছে কোনো মামলা যদি দেখা যাচ্ছে জিআর বা ছিয়ার,
বাদী বা কোনো সাক্ষী হাজির হয় না, তখন আদালত এই মামলাটা কি করেন? স্টপ করে দেন। এই মামলাটা কি করেন? 249-এ স্টপ বা বন্ধ, এই মামলাটা বন্ধ করে দেন এবং আসামিদেরকে দেওয়া হয় রিলিজ। আসামিকে দেওয়া হয় রিলিজ বা মুক্তি। এটা কোথায় আছে? 249, 249 ধারা। মুক্তি, আসামি কখন মুক্তি হয়? হ্যাঁ, স্টপ। 249-এ এখানে মামলাটা কি হয়? স্টপ হয়, মামলাটা বন্ধ করে দেওয়া হয়, কার্যক্রম বন্ধ, আসামিদেরকে রিলিজ বা মুক্তি করে দেওয়া হয়। 249 কে বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করবেন। আবার খালাসটা হচ্ছে দুই পক্ষই যখন দেখা যাচ্ছে যে কোনো সিআর মামলার ক্ষেত্রে আসামি হাজির হলে, সমন পাওয়ার পর আসামি হাজির হলে বাদী নাই, আসামি খালাস হয়ে যাবে, অথবা রায়ের পরে নির্দোষ সাব্যস্তে আসামি খালাস হয়। এই দুইটা বুঝে নেন। অব্যাহতিটা হচ্ছে 241-এর এ এবং 265-র সি। অব্যাহতি মানে চার্জ গঠন হওয়ার মতো উপাদান না থাকলে আসামি অব্যাহতি। 241-এর ক, 265-র সি। এখানে ডিসচার্জ এবং অব্যাহতি, ডিসচার্জ অব্যাহতি। আর খালাস বলতে সিআর মামলার ক্ষেত্রে সমন পাওয়ার পরে আসামি আসলে, বাদী না থাকলে আসামি খালাস হবে, রায় ঘোষণার পরে আসামি খালাস দেওয়া হয়। এই তিনটা আপনি একটু ভালোভাবে খেয়াল রাখলেই আপনার কোনো প্রবলেম হবে না। মুক্তিটা কখন দেওয়া হয়? 249। একটা মামলা স্টপ যখন বন্ধ করা হয়, 249-এ শুধুমাত্র আসামিকে রিলিজ দেওয়া হয়, বন্ধ। 249 জিআর মামলার ক্ষেত্রে। ওকে, এনার্জি ফিল করতেছি, এনার্জি নাই। সজল আহমেদ শফাত, রিলিজটা হচ্ছে ওই রিলিজ তিনি জানতে চাননি। এখানে রোজা যে রিলিজটা জানতে চেয়েছেন ওটা তো হচ্ছে জামিনে মুক্তি, তাই না? জামিনে মুক্তি। এখানে মামলা স্টপ হলে কখন মুক্তি, কখন খালাস, কখন অব্যাহতি, এই বিষয়টা। কমপ্লেন প্রত্যাহার করলে আসামি খালাস হবে, রাইট। কমপ্লেন প্রত্যাহার করলেও খালাস হয়। চার্জ না হলে অব্যাহতি, ভেরি গুড। চার্জ না হলেই অব্যাহতি। আর মামলাটা স্টপ হলে আসামি মুক্তি পায়। দেখেন ওই 241-এর এতে 249-এ বলা হচ্ছে যে প্রসিডিং স্টপ, আসামিদেরকে মুক্তি। ওকে, তো যে যেখান থেকে যুক্ত ছিলেন ইনশাল্লাহ খুবই ভালো লাগলো। এই দীর্ঘক্ষণ সময়ে যারা যুক্ত ছিলেন আমাদের দুরন্ত ল একাডেমিতে, আমরা অতি শীঘ্রই কিন্তু আরেকটা ঘোষণা দিয়েছি, 10টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমরা নিতে যাচ্ছি। 10টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে। এই 10টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী আমাদের এই মডেল টেস্টগুলোতে অংশগ্রহণ করে আপনার যে দক্ষতা, আপনার প্রস্তুতি কেমন আছে সেটা যাচাই করে নিতে পারবেন। 10 তারিখ থেকে আমাদের এই যাত্রা, মডেল টেস্টের যাত্রা শুরু হচ্ছে। 10টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে পরীক্ষার আগ পর্যন্ত, পূর্ণাঙ্গ মডেল 60টি আইন নিয়ে। এবং পাশাপাশি আমরা ফৌজদারি কার্যবিধি আমরা শুরু করেছি। আমরা এখানে রিভিশন ক্লাস চলমান, আমাদের স্পেশাল ব্যাচে রিভিশন ক্লাস চলমান। ইতিমধ্যে প্যানেল কোড শেষ গতকাল, সকল ক্লাস রেকর্ড আছে। ওকে, আমরা এখানে আগামীকাল থেকে ধারাবাহিকভাবে ফৌজদারি কার্যবিধি শুরু করব, তারপরে সিপিসি আলোচনা করব, তারপরে এভিডেন্স অ্যাক্ট আলোচনা করব, লিমিটেশন অ্যাক্ট আলোচনা হবে, এসআর অ্যাক্ট আলোচনা হবে, বিবিসি আলোচনা হবে। আমি মনে করি আমার ক্লাসগুলো যদি কেউ করে থাকেন ইনশাল্লাহ 70% ক্লাস থেকেই পরীক্ষার প্রশ্ন ইনশাল্লাহ আসবে। যে সকল শিক্ষার্থী আমাদের দুরন্ত ল একাডেমির স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01727867215। নুসরাত জাহান শিফা, এত সুন্দর করে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মামলা ডিসচার্জ ম্যাজিস্ট্রেট কোড 241A, জাজ কোড 265C। সজল আহমেদ শাফাত, ভেরি গুড। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার সাফাই সাক্ষী কত ধারায়? 340 ধারায় সাফাই সাক্ষী, 340 ডিফেন্স, 340 সাফাই সাক্ষী। পড়বেন, ওয়েট করেন, এগুলো পড়াবো আমি, এগুলো পড়াবো, ওয়েট করেন। আজকে তো আমরা একটা ফাউন্ডেশন বেসিক বিষয়টা জানলাম। আপনি যদি ফৌজদারি কার্যবিধির বস হতে চান আজকের ক্লাসটা আরেকবার ভালোভাবে মনোযোগের সাথে দেখে নেবেন।
আগামীকাল ক্লাসের পূর্বেই ফৌজদারি কার্যবিধির বস হতে চাইলে আগামীকালকের পূর্বে আবারও এই ক্লাসটি মনোযোগ সহ রেকর্ডেড ক্লাসটা থাকে না লাইভের, দেখে নেবেন ইনশাল্লাহ। আমি মনে করি ফৌজদারি কার্যবিধির বেসিকটা আপনার স্তম্ভটা ভিত্তিটা গড়ে উঠবে। আগামীকালকে অ্যাসাইনমেন্ট হচ্ছে ফৌজদারি কার্যবিধির শ্রেণী বিভাগ, আদালতের ক্ষমতা, দণ্ড প্রদানের ক্ষমতা, 5টা তফসিল এবং একটা ফৌজদারি মামলার শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত বিভিন্ন ধাপ। কতগুলো বলেছি। আজকের সকল আলোচনায় হচ্ছে আগামীকালকের অ্যাসাইনমেন্ট। যারা যুক্ত আছেন, স্যার খুব সুন্দর একটা ক্লাস উপহার দিলেন ভানু ঘোষ, থ্যাঙ্কস ফর ভেরি ভেরি নাইস ক্লাস। মোহাম্মদ আব্দুল কালাম শেখ স্যার, বই এজেন্ট 5 এটা স্যার বই এজেন্ট বুঝতে পারলাম না। সজল আহমেদ, চার্জ গঠনের সময় 3 জনের মধ্যে একজনকে ডিসচার্জ করা যায়। হ্যাঁ, 3 জনকে চার্জ গঠনের সময় দেখা যাচ্ছে 20 জন আসামি আছে, 15 জন আসামি ডিসচার্জ করা যাবে, 10 জন যাবে, 1 জনও যাবে, নো প্রবলেম। অর্থাৎ ওই ধারাতে 241-এর এতে যে কথাটা বলা হচ্ছে, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ চার্জ গঠন হওয়ার মতো উপাদান না থাকলে তখনই আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে 241-এ এতে একজন ম্যাজিস্ট্রেট, 265-এর সিতে একজন দায়রা জাজ কি করতে পারেন, ডিসচার্জ অব্যাহতি দিতে পারেন। ওকে ওকে, অনেকেই কমেন্ট দিচ্ছেন। ক্লাসটা আমার খুব ভালো লেগেছে কারণ আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার। গোমেজ পুষ্পা, ওয়েলকাম ওয়েলকাম। ওকে ওকে, তাহলে প্রায় 2 ঘন্টা যাবত এই দাঁড়িয়ে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সর্বশেষ একটা কথাই বলবো, আত্মবিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। আপনি যদি মনের মধ্যে আত্মবিশ্বাস রাখতে পারেন, ইনশাল্লাহ আমি পারবই, আমাকে পারতে হবে। অনেক শিক্ষার্থী আছেন এখনও ভয়ে ভীত অবস্থায় আছেন, যেমন আমাদের ঘোষউদ্দিন অনেক ভয় পাচ্ছেন, অনেক ভয়। দাদা আমি বলবো আপনার ভয়ের কিচ্ছু নেই, মনের মধ্যে আত্মবিশ্বাস রাখুন। যেভাবে এগিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এগিয়ে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে। অবশ্যই কি করতে হবে, আপনার যে টার্গেট, যে লক্ষ্য, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। মনের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে। যা পড়বেন বেসিকটা জানতে হবে, বেসিক। আপনি এই মুহূর্তে এই বই, এই মুহূর্তে এই বই, এই মুহূর্তে এই বই এইরকম করবেন না। যেটা পড়বেন এখন একটা বই ভালোভাবে রিভিশন করুন, বারবার রিভিশন করুন। যা পড়বেন ওটাই পড়েন। এই মুহূর্তে নতুন কোনো পড়ার দরকার নাই। আপনি অতীতে যা পড়ে আসছেন, যা প্রস্তুতি নিয়েছেন, ওই পড়াটাই আপনি ঝালিয়ে নেন, ভালোভাবে ঝালিয়ে নেন। কারণ আমি একটা কথাই বলে থাকি, পাশ করার জন্য আপনার 100 প্রশ্নের দরকার নাই। কমন পড়বে 70 থেকে 75টা, 100% পাবে। 100% ভাবে যেন কমন পেতে পারেন, ওইভাবেই কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। যেগুলো আপনি বুঝতে পারেন না ওইগুলো বাদ দেন, যেগুলো আপনার মাথায় ঢুকে না বাদ দিয়ে দেন। যেগুলো ভালোভাবে বুঝতে পারেন ওইটুকু আরও ভালোভাবে বুঝেন, আরও ভালোভাবে পড়েন, যেন ওই ভালোভাবে বোঝার মধ্য থেকে প্রশ্ন হলে আপনি ওটা মিস না করেন। 100% পিওরভাবে আপনি সেটার উত্তর করতে পারেন। তাহলে লক্ষ্য একটাই, আইনজীবী আমাদের এইবার হতে হবে। যারা যুক্ত আছেন, মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে, মনের মধ্যে আত্মবিশ্বাস রেখে এগিয়ে যেতে থাকুন। ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবেই হবে। শুভরাত্রি, শুভকামনা। আল্লাহ হাফেজ।